আজকে আমরা আলোচনা করব উচ্চতর গণিতে দ্বিতীয় পত্র, অধ্যায় হচ্ছে কণিক। কণিকের আমরা পরাবৃত্ত আলোচনা করছি, আজকে আমরা আলোচনা করব উপবৃত্ত। আমাদের আলোচনার টপিক হচ্ছে উপবৃত্ত পার্ট 1। পার্ট 1 কে আসলে আমি কেন বলছি, কারণ আজকে আমি উপবৃত্তের বেসিক আলোচনা করব একবারে, যে আসলে উপবৃত্ত জিনিসটা কি, উপবৃত্ত কোত্থেকে আসে, কেন হয়, আসলে উপবৃত্তের রাশিমালাগুলো কি কি, এগুলো আজকে আমরা একবারে বেসিক আলোচনা করব। তো আমি ফার্স্ট অফ অল মেইন আলোচনায় যাই। আসলে উপবৃত্ত, উপবৃত্ত জিনিসটা কি, আমরা প্রথম ক্লাসে প্রথম দিন আমরা শিখছিলাম যে আসলে কণিক একটা উপবৃত্তের, উপবৃত্ত হচ্ছে একটা কণিকের পার্ট। কণিককে আমরা হচ্ছে অনেক ভাগে ভাগ করি, 5 ভাগে, তার মধ্যে এক ভাগ হচ্ছে আমার কি, উপবৃত্ত। তো আমরা এটাও জানছিলাম যে উপবৃত্তের উৎকেন্দ্রিকতা হচ্ছে 0 থেকে 1 এর মধ্যে, মানে উপবৃত্তের উৎকেন্দ্রিকতা বা ইসেন্ট্রিসিটির ভ্যালুটা হচ্ছে আমার 0 থেকে 1 এর মধ্যে, মানে 0 থেকে বড়, 1 থেকে ছোট, এই জিনিসটা আমরা দেখছিলাম। তো আজকে আমি একটু ব্যতিক্রমী আলোচনা করব যে আসলে উপবৃত্ত জিনিসটা কি। তো উপবৃত্ত আসলে শেপটা এরকম, কিন্তু শেপটা কেন এরকম হয় এটা আজকে আমরা আলোচনা করব। যে উপবৃত্ত আসলে শেপটা এরকম, এটা কিন্তু উপবৃত্তের একটা চিত্র, যার আমার হচ্ছে বৃহদক্ষ হচ্ছে x অক্ষ, এগুলো আসতেছি পরে। কিন্তু আসলে উপবৃত্ত জিনিসটা এই শেপটা যে কেন হইলো, এটা কোত্থেকে আসে, এটা আমরা একটু আলোচনা করব। তো তার আগে, আলোচনার আগে আমি একটা জিনিস বলে নেই। আমি এখানে একটা দড়ি নিচ্ছি, তো এই দড়িটা হচ্ছে আমার, ধরলাম এটা আমার এল দৈর্ঘ্যের আমি একটা দড়ি নিচ্ছি। তো এই ব্যাপারটা করছি কি, আসলে আমি দুইটা পয়েন্ট নিছি, দুইটা আমি স্থির পয়েন্ট নিছি, এটা একটা স্থির পয়েন্ট, এটা একটা স্থির পয়েন্ট। তো দড়িটাকে আসলে আমি ফার্স্ট অফ অল একটু লুজ করে রাখছি। তো এক কাজ করে উপবৃত্তের একটু মনে রাখবো, উপবৃত্তের উপকেন্দ্র দুইটা, উপবৃত্তের উপকেন্দ্র আসলে দুইটি। এখন আমরা কিন্তু পরাবৃত্তে শিখছিলাম যে আসলে পরাবৃত্তের উপকেন্দ্র হয় একটি। এখন আসলে আমরা আসছি উপবৃত্তে আমার উপকেন্দ্র হবে দুইটি, উপবৃত্তে উপকেন্দ্র দুইটি। তো আমি এইটা আমার একবারে মূল বিন্দু, বা এইটা আমার উপবৃত্তের কেন্দ্র বা উপকেন্দ্রের মধ্যবিন্দু, আমি যেটাই বলি সমস্যা নেই। তো এই দড়িটাকে আমি একটু চাচ্ছি, আচ্ছা এইখানে একটু আট করি। তো শেপটা আসলে কেন এমন হয় আমি একটু দেখাতে চাচ্ছি, যে এই শেপটা আসলে, এই যে এই শেপটা আসলে কেন হয় আমি এটা একটু দেখাতে চাচ্ছি আসলে ফার্স্ট। আচ্ছা, আমি ধরে নিচ্ছি এটা, আমি একটা কোঅর্ডিনেট আর্ট করলাম। তো এইখানে আমি একটা ধরলাম, এটা আমার একটা উপকেন্দ্র, এটা আমি ধরলাম যে C1, বা আমার এটা একটা উপকেন্দ্র, এটা ধরলাম আমি C1, আমি এইটা একটা উপকেন্দ্র ধরলাম। এগুলো কিন্তু আমার ফিক্সড, একবার হচ্ছে C2, এটা আমার একটা উপকেন্দ্র, এটা আমার একটা উপকেন্দ্র। তো ফার্স্ট অফ অল এই দড়িটা আমার কিন্তু লুজ অবস্থায় আছে। তো এক কাজ করি, এই দড়িটাকে আমি যদি একটু কোন একটা পয়েন্টে এইখান থেকে যদি একটু টানি, তো ধরলাম আমি কোন একটা পয়েন্টে টানছি, তাহলে তখন কিন্তু দড়িটা আসলে এইরকম হবে। এই দড়িটায় আসলে এই যে এইটাকে ধরছি C1, এইটাকে ধরছি C2, এই যে এই পয়েন্টটা হচ্ছে C2, এই পয়েন্টটা হচ্ছে C1। তো এই যে পয়েন্টটা, দড়িটাকে এখন আমি এই জায়গায় নিয়ে আসছি। তো আমি যদি একটু টানি, আসলে লুজ দড়িটাকে যদি একটু টানি, তাহলে ও একটু এইরকম হয়। আবার যদি আরেকটু টানি, বা এই যে কোন একটা এখানে একটা পয়েন্ট টানলাম, তখন আসলে দড়িটা এখানে আসবে। তারপর উপরে যদি নিয়ে আসি, তো ব্যাপারটা এরকম হবে। আবার যদি এইখানে নিয়ে আসি, তো এরকম হবে। আবার যদি এখানে নিয়ে আসি, তো ব্যাপারটা এরকম হবে। তো আসলে এটা প্র্যাকটিক্যালি আমি দেখাতে চাইছিলাম, বাট দেখানো সম্ভব হয়নি, এটা একটু অ্যাজাম্পশন করে নাও। তো ব্যাপারটা হচ্ছে কি, আমি প্রতিটা পয়েন্টে এরকম করে দড়িটাকে বিভিন্ন জায়গায় আনবো। আমি প্রতিটা পয়েন্টে এইভাবে এই যে দড়িটাকে আমি বিভিন্ন জায়গায় নিয়ে আসবো। তো যখন আমি বিভিন্ন জায়গায় নিয়ে আসবো, তখন কিন্তু আসলে এইরকম একটা শেপ তৈরি হবে। এই যে এইরকম একটা শেপ তৈরি হবে। তো এই শেপটা হচ্ছে, সেই কাঙ্ক্ষিত শেপটা হচ্ছে এইটা, এই কাঙ্ক্ষিত শেপটাই হচ্ছে এইটা। তো এই শেপটা তৈরি হয়। আসলে আমি যদি এই যে একটু ব্যাপারটা ক্লিয়ার করি, এই যে C2, এটা ধরলাম আমি C1। তো আমি যে কোনো একটা পয়েন্টে যদি নেই, তাহলে এই যে এইটা একটা পয়েন্ট হবে, এটা একটা পয়েন্ট হবে, এখান থেকে এইটা একটা পয়েন্ট। তো এই পয়েন্টটা যদি আমি নিই, তাহলে এইখান থেকে এই দূরত্ব যা হবে, এইখান থেকে এইটা একটা দূরত্ব, এই যে আমার এই দড়িটা। আবার যদি আমি এই পয়েন্টটা চিন্তা করি, তাহলে আমার এইখান থেকে এতটুকু। আবার এই পয়েন্টটা যদি চিন্তা করি, তাহলে এখান থেকে এতটুকু। এইভাবে পুরাটা একটা সঞ্চার পথ তৈরি করবে।
সঞ্চারপথ তো আমরা জানি যে পুরোটা ও একটা এই পথে ঘুরবে, আসলে প্রতিটা পয়েন্ট আমি পরস্পরের সাথে যোগ করব, যোগ করলে আসলে আমি এই শেপটা পাই। এই শেপটাই হচ্ছে আমার একটা উপবৃত্তের শেপ, এই শেপটাই হচ্ছে আমার একটা উপবৃত্তের শেপ। এই উপবৃত্তের আমি দেখতে পাচ্ছি যে আসলে এটা কিন্তু বৃত্ত না, বারবার বলতেছি বৃত্ত না। কেন বৃত্ত না? কারণ বৃত্তর কনসেপ্টটা হচ্ছে আমার এইরকম যে আমি যদি একটা বৃত্ত আর্ট করি তাহলে আমার কেন্দ্র থেকে কিন্তু প্রতিটা পয়েন্ট, প্রতিটা, এখানে অসংখ্য হাজার হাজার পয়েন্ট থাকতে পারে, প্রতিটা পয়েন্টের আমার দূরত্ব সমান। কিন্তু উপবৃত্তে আমার এই দূরত্বটা সমান হবে না। তো এইখানে হয় কি, এইখান থেকে আমার একটা দূরত্ব, আবার এইখান থেকে আরেকটা দূরত্ব, এই যে এইখান থেকে এতটুকু দূরত্ব আর এইখান থেকে এতটুকু দূরত্ব কিন্তু সমান হয় না, এই কারণে এটা হচ্ছে উপবৃত্ত। তো আমরা এখন আসলে একটা দড়িটার আসলে নাম দেই। তো ধরলাম যে আমার এই দড়িটা আসলে এল, যার দৈর্ঘ্য হচ্ছে আমার 2a। আমি সূত্রের সাথে মিল রাখে আমি হচ্ছে নামগুলো করতেছি। তো আসলে আমি বলতে পারি এই যে এইখান থেকে যে এতটুকু, এই যে এখান থেকে এতটুকু হচ্ছে আমার এ আর এতটুকু এ, মানে দুইটা আমার কিন্তু টুয়াইজ এ, কারণ আমি দড়িটার দৈর্ঘ্যটা দিয়েছি আসলে টুয়াইজ এ। তো এক কাজ করো, দড়িটাকে আমি যদি এখন একটু টান করি, দড়িটাকে আমি যখন যদি একটু টান করি তখন আসলে দড়িটা এই জায়গায় আসে, একটা প্রান্ত এই জায়গায় আসে আরেকটা প্রান্ত এই জায়গায় আসবে। আমি কি ব্যাপারটা আরেকবার বলি। ফার্স্ট অফ অল কিন্তু এটা আমার একটা এল দৈর্ঘ্যের একটা দড়ি আছে, যার দৈর্ঘ্য আমি ধরছি টুয়াইজ এ। তো এই জিনিসটাকে এ কিন্তু এখন আমার একটু লুজ অবস্থায় আছে। তো লুজ অবস্থায় আমি করছি কি, ওর একটা পয়েন্ট আমি এইখানে বসাইছি, আরেকটা পয়েন্ট আমি এইখানে বসাইছি। ফার্স্ট অফ অল এই কাজটা করছি, করার পর করছি কি, ওকে আমি একটু টান করছি বা একটু হচ্ছে টাইট করছি। তো আমি ধরছি যে ওইখান থেকে আমি এই পয়েন্টে একটু টাইট করছি। তো এইখান থেকে এতটুকু দৈর্ঘ্য হচ্ছে আমার, এটা এ, এটা এ। আবার আমি করছি কি, এইখানে নিয়ে আসছি দড়িটাকে, একটা কোনো পয়েন্টে এইভাবে ধরে ওরে এইখানে নিয়ে আসছি। যখন আমি নিয়ে আসছি এইখান থেকে, এতটুকু হচ্ছে এ, আবার এইখান থেকে এতটুকু হবে এ। আবার আরেকটা কাজ করছি, ওকে আমি ধরে এখন এইখানে নিয়ে আসছি। তো এইখান থেকে যে এতটুকু হবে এ, এতটুকু হবে এ। আরেকবার আমি করছি কি, একটু উপরে নিয়ে আসছি। তো এইখান থেকে এই যে আমার এতটুকু, তাহলে এটা এ, এটা এ। তো ব্যাপারটাকে আসলে প্র্যাকটিক্যালি দেখা যায়, তো কিন্তু প্র্যাকটিক্যালি আসলে সম্ভব হয়নি। তো এটা একটু অ্যাজাম্পশন করে নেওয়ার জিনিস। তো এই শেপটাকে আমি যখন প্রতিটা পয়েন্ট এইভাবে যখন ঘুরাবো তখন আমার এই শেপটা তৈরি হবে। প্রতিটা পয়েন্ট আমি যখন ঘুরাবো এই শেপটা তৈরি হবে। তোমরা চাইলে বাসায় এটা একটু প্র্যাকটিস করতে পারো। একটা দড়ি নিয়ে দুইটা পয়েন্ট নিয়ে এরকম করে একটু বাঁধে হচ্ছে পয়েন্টটাকে বিভিন্ন জায়গায় এইভাবে নিয়ে আসবো দড়িটাকে। আরেকটা কাজ করবা, যখন আমি করবো কি, এই দড়িটাকে আমি এখন খুলে দিছি, দিয়ে একে আমি এখন একবারে টান করছি স্ট্রেট বরাবর। তো এই দড়িটার সম্পূর্ণ দৈর্ঘ্যটা আসলে তখন একটা পয়েন্ট আসবে এইখানে আর একটা পয়েন্ট হবে এইখানে, মানে এক কথায় এই যে এইখান থেকে এই পয়েন্টটা যতটা হবে এর থেকে এতটুকু, এই যে এইখান থেকে এতটুকু সেম হবে, এখান থেকে এতটুকু সেম হবে। তো এই যে এই দৈর্ঘ্যটা, এই দূরত্বটা হচ্ছে আমার টুয়াইস এ। এই দূরত্বটা হচ্ছে আমার টুয়াইস এ। তাহলে আমি কিন্তু বলতে পারবো এটা যদি আমার মধ্যবিন্দু হয়, এইখান থেকে এতটুকু হচ্ছে এ আর এইখান থেকে এতটুকু হচ্ছে এ। ব্যাপারটা কি আসলে বুঝছি নাকি আরেকবার বলবো? একটু কমেন্টে জানাও ব্যাপারটা কি বুঝছি আসলে, যে কি বলা হয়েছে। একজন লিখছে জি ভাইয়া বুঝছি। আচ্ছা ব্যাপারটাকে আরেকবার বুঝাই, আরেকবার বলি। আমি সমস্ত কিছু বাদ দিচ্ছি, আরেকবার ব্যাপারটাকে বলি। আসলে জিনিসটা কি হয় আমি আরেকবার বুঝাই। আচ্ছা আরেকবার, ওকে। তো একটু দেখি আরেকবার। এটা আমি একটা কোঅর্ডিনেট আর্ট করলাম। ফার্স্ট অফ অল বলতেছি এটা আমার একটা দড়ির প্রান্ত, মানে আমি কোন একটা প্রান্তে কোন একটা জায়গায় এই একটা দড়ির এক প্রান্তকে এখানে আটকে রাখছি, আরেকটা দড়ির আরেক প্রান্তকে এখানে আটকে রাখছি, ওকে একটু লুজ করে রাখছি। আমার কথা এটা ক্লিয়ার? এখন করছি কি, আমি এখন এই দড়ির প্রান্তটাকে আমি এইখানে নিয়ে আসছি আর এইখানে বাঁধছি। এই যে আমার এটা প্রান্ত দিলাম C2, এটা প্রান্ত দিলাম C1, আমি র্যান্ডম ধরছি। তখন করছি কি, এই যে এইটাকে যদি আমি একটু কলম দিয়ে একটু টান দেই তাহলে এ কিন্তু একটু এইরকম টান হবে, এই যে তখন দড়িটা কিন্তু একটু টান হবে। তোমরা এটা যদি একটু বাস্তব
এটা কিন্তু বাস্তব জিনিস আসলে এরকম হবে। তারপর আমি করছি কি এখন এই পয়েন্টে একটু টানছি, তাহলে তখন কিন্তু জিনিসটা এরকম হবে, এই যে এরকম। তো এইভাবে আমি প্রতিটা পয়েন্টে টানবো, এরকম আমি প্রতিটা পয়েন্টে হচ্ছে টানছি এরকম করে। তো টানার পর আমি যখন এরকম করে যাব আসলে, তো এইটা আমার একটা সঞ্চারপথ তৈরি করবে। এই সঞ্চারপথটা আসলে দেখতে হবে এক্স্যাক্টলি একবার এরকম, এই যে এই সঞ্চারপথটা আসলে দেখতে হবে এরকম। তো এই সঞ্চারপথটার নামই হচ্ছে উপবৃত্ত। তো আসলে আমি কিন্তু এইটা তাহলে বলতে পারবো, আমি একটু ধরলাম যে এটা আমার একটা পয়েন্ট, এটা আমার একটা পয়েন্ট, এটা ধরলাম C2, এটা ধরলাম C1। তো এই দড়িটাকে আমি একটু টানছি, টান করে আনি আমি এই জায়গাটা নিয়ে আসছি, এই যে এই জায়গাটায় আমার দড়িটার দৈর্ঘ্য হচ্ছে আমার 2c। তো এখন আমি করছি কি এইখান থেকে তাহলে এই যে এতটুকু আমার A হবে আর এখান থেকে এতটুকু আমার A হবে। এই জিনিসটা কি ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমি কি বলবো যে এইখান থেকে আমার এতটুকু দৈর্ঘ্য হবে A, এইখান থেকে আমার এতটুকু দৈর্ঘ্য হবে A। তো এখন আমি করলাম কি এই পয়েন্টটাকে উঠাই নিলাম, নিয়ে আমি সম্পূর্ণ দড়িটাকে একটু টান করলাম। করলে হয় কি একটা পয়েন্ট এইখানে আসবে, আরেকটা পয়েন্ট হবে একবারে এক্স্যাক্টলি এখানে আসবে। তো এই যে সম্পূর্ণটা হবে এখন দৈর্ঘ্য, এই যে এইখান থেকে এতটুকু আর এতটুকু যা হবে, এই যে এইখান থেকে সম্পূর্ণটা হবে দৈর্ঘ্য, দুইটাই সমান হবে। তো এইটার নাম আমি দিচ্ছি, আমার দৈর্ঘ্যটা আমি দিচ্ছি 2c। এই জাস্ট এতটুকু কথা বলছি, এটা কি ক্লিয়ার? ওকে, তাহলে আমি হচ্ছে আচ্ছা এখন কি ক্লিয়ার? আচ্ছা ওকে, মনে হয় যে এটা ক্লিয়ার। তো আমরা এখন একটু নেক্সট স্লাইডে যাই। তো এই জিনিসটা করার আগে আরেকটা কথা বলি। আচ্ছা, তো আমি একটু ব্যাপারটাকে আরেকবার ক্লিয়ার করি, দেখো আমরা একটা জিনিস হচ্ছে প্রুফ করব, প্রুফটা করার জন্য এই জিনিসটা দরকার আছে। তো ধরলাম আমি কিন্তু একটু আগে বললাম যে আমার আসলে উপবৃত্তের শেপটা হবে এরকম, উপবৃত্তের শেপটা হবে আসলে দেখতে এরকম। তো এইখান থেকে এই যে এইটা আমার সেন্টার, এটা আমার সেন্টার, এইখান থেকে এতটুকু যা হবে একবারে, এই যে এইখান থেকে এতটুকু যা হবে একবারে এক্স্যাক্টলি এইখান থেকে এতটুকু সেম হবে। তো এইখান থেকে আমি কিন্তু দেখছিলাম যে আমার সম্পূর্ণ দৈর্ঘ্যটা কিন্তু এইখান থেকে, যে একবার এইখান থেকে এতটুকু আমার সম্পূর্ণ দৈর্ঘ্যটা কিন্তু ছিল 2a। তাহলে যেহেতু এইটা আমার মধ্যবিন্দু, তাহলে আমি কিন্তু বলতে পারবো আমার এতটুকু A আর আমার এতটুকু হচ্ছে A। তার মানে এইখান থেকে আমার এতটুকু হচ্ছে A আর এইখান থেকে এতটুকু হচ্ছে A। তো আমি যে কোনো একটা জায়গায় একটা পয়েন্ট নিচ্ছি, আমি এইখানে একটা ধরলাম, এইটা আমার একটা উপকেন্দ্র C2 আর এইটা আমার একটা উপকেন্দ্র ধরলাম C1, এটা একটা আমার উপকেন্দ্র C2, এটা একটা আমার উপকেন্দ্র C1। কারণ আমার একটা উপবৃত্তে দুইটা উপকেন্দ্র থাকে, পরাবৃত্তে একটা থাকে, আবার অধিবৃত্ত দুইটা থাকে। তো অধিবৃত্ত আমরা পড়বো, সমস্যা নেই। তো আমি ধরে নিচ্ছি এইখানে আমি কোন একটা পয়েন্ট নিছি একবারে এখানে, বা তোমরা চাইলে যে কোনো জায়গায় একটা পয়েন্ট নিতে পারো। তো এইখানে আমি একটা পয়েন্ট নিছি P, এটা আমি ধরলাম x, y। তাহলে একটু আগে কিন্তু বললাম এই যে এইখান থেকে এতটুকু যা হবে আবার এইখান থেকে এতটুকু সেম হবে। এইটাই উপবৃত্তের একটা মানে বেসিক কনসেপ্ট একবারে। আসলে উপবৃত্ত জিনিসটা এইখান থেকে আসে, উপবৃত্ত জিনিসটা আসলে এই জায়গাটা থেকেই আসে, এই কনসেপ্টটা থেকে আসলে উপবৃত্ত জিনিসটা আসে। তো আমি বলি এই পয়েন্টটা যদি আমি এখান থেকে নিই, তাহলে এতটুকু A আর এইখান থেকে এতটুকু A। এক কাজ করি, এইখানকার একটা স্থানাঙ্ক দেই C,0, কারণ C,0 দিলাম কারণ এইটা আমার x অক্ষের উপর অবস্থিত। আর এইটাকে আমি যদি y অক্ষ ধরি, তাহলে এই যে C1 এর স্থানাঙ্কটা কিন্তু হবে, ওর কোটি কিন্তু শূন্য হবে, এতটুকু তো বুঝতেছি। তাহলে আমি ধরলাম যে এটা আমার C,0, যেহেতু এটা আমার অপোজিট দিকে আছে, তাহলে এইটাকে আমি বলতে পারি -C,0। এখন একটা জিনিস একটু লক্ষ্য করি ভালোভাবে, এই যে এখান থেকে এতটুকু দৈর্ঘ্য, এই যে একবার এখান থেকে এতটুকু দৈর্ঘ্য কিন্তু আমি একটু আগে বললাম যে এটা আমার ওই যে দড়ির দৈর্ঘ্যটার সমান। আমি কিন্তু দড়ির দৈর্ঘ্যটা ধরছিলাম L = 2a, এটা কিন্তু ধরছিলাম। তো আমি কিন্তু তাহলে বলতে পারি এইখান থেকে এই যে একবারে এতটুকু হচ্ছে আমার 2a, আবার এইখান থেকে এই যে এতটুকু কিন্তু আমার 2a।
এটা কিন্তু আমি একটু আগে বললাম যে এইখান থেকে এতটুকু আর এখান থেকে এতটুকু আমার হচ্ছে, এখান থেকে এতটুকু আমার এ আর এখান থেকে এতটুকু আমার এ। এক কাজ করি, তাহলে আমি কি তাহলে বলতে পারি আসলে ব্যাপারটাকে এইভাবে, এইখানে একটু লিখি, তাহলে আমি কি ব্যাপারটাকে বলতে পারি যে এই যে C2 থেকে P বিন্দু দূরত্ব এবং C1 থেকে P বিন্দু দূরত্ব, C1 থেকে P বিন্দু দূরত্ব প্লাস C2 থেকে P বিন্দু দূরত্ব আমার টুয়াইস এ হবে। এতটুকু কি আমি বলতে পারি আসলে? এতক্ষণ থেকে যেটা বললাম সেখান থেকে কি আমি এতটুকু বলতে পারি? এটা কি বলা যাবে যে C1 থেকে P বিন্দু দূরত্ব এই যে এতটুকু, কারণ এইটা আমার এ, এইখান থেকে এতটুকু কিন্তু আমার আবার এ, তাহলে দুইটা যোগ করলে আমি টুয়াইস এ পাবো। এই টুয়াইস এটা কিন্তু আমার এইখান থেকে আবার এতটুকু, তাহলে আমি কি বলতে পারি যে C1 থেকে P বিন্দু দূরত্ব প্লাস C2 থেকে P বিন্দু দূরত্ব আমার টুয়াইস এ, এতটুকু কি বলা যাবে? ওকে, যদি বলা যায় তাহলে একটু আমরা সম্ভবত সরলরেখায় বা 9-10-এ আমরা এটা পড়ে আসছি যে আমি যদি দুইটা যে কোনো বিন্দুর স্থানাঙ্ক জানি, তাহলে আমি কিন্তু, আমাকে যদি বলা হয় যে তোমার হাতে দুইটা বিন্দু আছে বা দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, তাহলে এখন তুমি ওদের দূরত্ব নির্ণয় করো, তাহলে কিন্তু আমরা এটা জানি সবাই কি যে √x1 - x2 হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার, এটা আমরা সকলেই জানি, এই এতটুকু তো জানি। তো আমি এখন চাচ্ছি কি এই যে এইখান থেকে এতটুকু দূরত্ব বের করবো, এই যে C1 থেকে P বিন্দু দূরত্বটা বের করবো। তাহলে C1 এর আমি একটা কিন্তু ধরে নিছি, এটি কিন্তু আমার ধরে নেওয়া মান, এগুলো কিন্তু আমার ধরে নেওয়া মান, হ্যাঁ এগুলো আমার হচ্ছে ধরে নেয়া, আমি একটা সূত্র প্রুফ করব এই কারণে আমি এটা ধরে নিছি। তো এক কাজ করি, তাহলে আমি কি তাহলে বলতে পারবো যে C1 এটা আমি C,0 ধরে নিছি, তাহলে C,0 থেকে x, y দূরত্ব, তাহলে কি আমি এটা বলতে পারবো যে x - c হোল স্কয়ার প্লাস y - 0 হোল স্কয়ার, এতটুকু বলা যাবে x - c হোল স্কয়ার প্লাস y - 0 হোল স্কয়ার, কারণ এই যে C,0 x, y, এই তো আমি দুইটা স্থানাঙ্ক জানি, দুইটা বা বিন্দু জানি, এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব সূত্র দিয়ে এটা করলাম। আবার সিমিলারলি C2 থেকে P দূরত্বটা তাহলে বের করি, তাহলে C2 আমার কি আছে -C,0 আর একটা হচ্ছে x, y, তাহলে যেহেতু মাইনাস আছে তাহলে আমি কিন্তু এটা লিখতে পারি, তাহলে x আমার সূত্রে মাইনাস আবার আছে মাইনাস, তাহলে প্লাস x প্লাস c হোল স্কয়ার প্লাস y - 0 হোল স্কয়ার, এই দুইটার ভ্যালুকে তাহলে আমি কিন্তু বলতে পারি আমার টুয়াইস এ। এই যে এটা আমি লিখছি যে কোন একটা বিন্দু থেকে উপকেন্দ্র, এই যে এইটা একটা উপকেন্দ্র, এটা একটা উপকেন্দ্র, তাহলে ওই বিন্দু থেকে এই যে একটা উপকেন্দ্র আর ওই বিন্দু থেকে আরেকটা উপকেন্দ্রের মধ্যবর্তী দূরত্বের যোগফলটা হচ্ছে আমার কি টুয়াইস এর সমান। তো এটা তাহলে আমি এইখান থেকে বলতে পারি, বলা যাবে? আচ্ছা, যদি বলা যায় তাহলে এক কাজ করি, এখন আমরা একটু আসলে সূত্র প্রুফ করব যে আসলে আমার উপবৃত্তের একটা আইডিয়াল সমীকরণ কিভাবে হয়। তো তার আগে আমি আরেকটা জিনিস বলি, এই জিনিসটা আসলে জেনে রাখা দরকার। আমি একটা উপবৃত্ত আবার একটু আর্ট করতেছি, এই জিনিসটা একটু জেনে রাখা দরকার। আমি এক কাজ করছি, আমি একবার এই যে P, বিন্দুটাকে এইখানে নিয়ে আসছি, এই যে P x, y বিন্দুটাকে আমি একবার এখানে নিয়ে আসছি, একটা কাজে নিয়ে আসছি আসলে। তো এই যে এইটা হচ্ছে আমি কিন্তু ধরলাম কত C,0, তো P বিন্দুটাকে যদি আমি এখানে নিয়ে আসি, এই যে এইটা আর এই যে এইটা আর এইটা, তো এতটুকু কিন্তু আমি বলতে পারি এতটুকু আমার C, আর ওইখান থেকে এই যে এতটুকু কিন্তু আমার ছিল A, এই যে A, আর এই যে এইখান থেকে C,0 যদি ধরি এইখান থেকে কিন্তু এতটুকু C হয়, এই যে ওই কাজটা করছি, এটা হচ্ছে C, এটা হচ্ছে A। তো এইটা কিন্তু আসলে আমার আলটিমেটলি এটা দাঁড়ায়, যদি এটা আমার একটা সমকোণী ত্রিভুজ হয় তাহলে এটা যদি আমার অতিভুজ হয় তাহলে ব্যাপারটা কিন্তু এরকম হয়, a স্কয়ার = হচ্ছে কি c স্কয়ার প্লাস এটা একটা নাম দিলাম b, তাহলে হবে b স্কয়ার। তাহলে দিন শেষে কিন্তু এটা দাঁড়ায় b স্কয়ার = c স্কয়ার মাইনাস a স্কয়ার। এই জিনিসটা একটু আমাদের লাগবে, এই জিনিসটা একটু বের করে রাখলাম, তো এখন একটু দেখি, এখন আমরা সম্ভবত কমপ্লেক্স নাম্বারে এইরকম ইকুয়েশন মনে আমরা সলভ করছি যে আমার একই দিকে দুইটা রুট থাকে আর অন্য দিকে আমার কোনো রুট থাকে না বা হচ্ছে রুট বাদ দিয়ে থাকে। তো এই ইকুয়েশনগুলোকে কিভাবে সলভ করা যায়, এক কাজ করি, একটা রুটকে রাখি আরেকটা রুটকে সমান চিহ্নের ওইদিকে নিয়ে যাই, কারণ এই ইকুয়েশনগুলো আসলে এইভাবে সলভ করে।
এই ইকুয়েশনগুলো আসলে এইভাবে সলভ করে। আমি সম্পূর্ণ নতুন করে লিখতেছি, আবার ইকুয়েশনটা লিখতেছি রুট ওভার এক্স মাইনাস সি হোল স্কোয়ার প্লাস, আমরা একটু সূত্রটা প্রুভ করব যে আসলে কেন আমার উপবৃত্তের জিনিসটা এমন আসে। এটা ছিল এক্স প্লাস সি হোল স্কোয়ার ওয়াই মাইনাস জিরো হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে টোয়াইস এ। আচ্ছা, আমি একটু সূত্রটা আসলে প্রুভ করব, আমি একটু সূত্রটা প্রুভ করতে চাচ্ছি যে কেন এমনটা হয়। তো যেহেতু আমার দুইটায় আসলে রুট এক কাজ করে, দুইটা রুট দিয়ে তো আসলে আমার সূত্রটা বা ইকুয়েশনটা সলভ করা একটু বোকামি। এক কাজ করি, আমি একটাকে যে কোনো একটাকে আমি সমান চিহ্নের এইদিকে নিয়ে যাই। তো এইটাকে নিয়ে যাই, সমস্যা নেই। তাহলে আমি একটাকে রাখি রুট ওভার এক্স মাইনাস সি হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু টোয়াইস এ মাইনাস রুট ওভার এক্স প্লাস সি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়াই স্কোয়ার। এই কাজটা আমি করলাম, আমি সূত্র প্রুফ করব। কেন এই কাজটা করতেছি? কারণ আমি সূত্র প্রুফ করব, এটা আমি আগে বলছি। তো এখন তাহলে কি আমি এটা বলতে পারি? আমি এখন একটু বর্গ করলাম, মানে উভয় দিকে আমি এখন বর্গ করব। এই যে বর্গ করতেছি, উভয় দিকে আমি এখন বর্গ করতেছি। তাহলে আমি কি লিখতে পারি এখন যে আসলে এক্স মাইনাস সি হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এ মানে 4a স্কোয়ার, মানে a স্কোয়ার মাইনাস সূত্রের 2 এই 2, তাহলে মিলে হয় 4। একবারে লিখতেছি 4a আর যে b, তাহলে হচ্ছে রুট ওভার এক্স প্লাস সি হোল স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তার মানে দিন শেষে কিন্তু এটা দাঁড়ায় এক্স প্লাস সি হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এতটুকু বলা যায়, এই যে বর্গ করলে এতটুকু আসলে আসে, এতটুকু তো বুঝছি মনে হয়। এই যে উভয় পক্ষে এক্সটাকে ক্যান্সেল করি, এক্সটাকে ক্যান্সেল করি। আচ্ছা, আরেকটা কাজ করা যায়, এই যে এই পার্টটাকে এইদিকে নিয়ে আসি আর এই পার্টটাকে এইদিকে রাখি। তো একটা কাজ করি আসলে, তাহলে আমি কি বলতে পারি এক্স প্লাস সি হোল স্কোয়ার বা এক্স মাইনাস সি। আচ্ছা, একটা জিনিস এক কাজ করি, এইটাকে প্লাস দিই, এইটাকে মাইনাস দিই, তাহলে আমাদের সূত্রের প্রুফটা একটু ভালো হবে দেখতে। এক্স মাইনাস সি, তাহলে এটা এদিকে নিয়ে আসছি, এইটা হবে আমার একটু মাইনাস, তাহলে সূত্রের প্রুফটা একটু দেখতে ভালো হবে। মানে আমি মাইনাসটাকে নিয়ে গেছি, আসলে আমি প্লাসটাকে রাখছি, আমি হচ্ছে মাইনাসটাকে নিয়ে গেছি। হ্যাঁ, তাহলে একটু দেখতে সূত্রের প্রুফটা ভালো দেখায় আসলে, নাহলে একটু উল্টা হবে। এক্স মাইনাস সি আর এইটা হবে এক্স মাইনাস সি। ওকে, এতটুকু বলা যায়। তো আমি এইখান থেকে ওয়াইটা বাদ দিলাম, এখান থেকে ওয়াইটা বাদ দিলাম, আর এক্স মাইনাস সিটাকে এইদিকে নিয়ে আসি। এক্স মাইনাস সি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু, তাহলে আমার দিন শেষে থাকে 4a স্কোয়ার মাইনাস 4a রুট ওভার এক্স মাইনাস সি হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এতটুকু বলা যাবে। আচ্ছা, সবাই আমরা এটার সাথে পরিচিত না? এরকম একটা সূত্র ছিল না যে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু, কিন্তু আমরা জানতাম 4ab। এতটুকুর সাথে কি আমরা পরিচিত না? a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 4ab। তো এটা কি তাহলে আমি লিখতে পারি 4xc, 4xc ইজ ইকুয়াল টু 4a স্কোয়ার মাইনাস 4a রুট ওভার এক্স মাইনাস সি হোল স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার। এতটুকু বলা যাবে? যদি বলা যায় তাহলে আরেকটা কাজ করি। আচ্ছা দেখো একটু, যদি বলা যায় তাহলে আরেকটা কাজ করি, উভয় পক্ষ থেকে 4 গুলাকে ক্যান্সেল করে দিই, উভয় পক্ষ থেকে 4 গুলাকে ক্যান্সেল করে দিই। তাহলে আমার কিন্তু দিন শেষে এটা থাকে xc, তাহলে হচ্ছে a স্কোয়ার মাইনাস a স্কোয়ার মাইনাস a রুট ওভার এক্স মাইনাস সি হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আচ্ছা, এখন আরেকটা কাজ করি, সেটা হচ্ছে এই প্লাসটা এই মাইনাসটাকে এইদিকে আনি আর এই প্লাসটাকে এইদিকে নিয়ে যাই। তাহলে এই কাজটা করি, তাহলে হচ্ছে a রুট ওভার এক্স মাইনাস সি হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস xc। আচ্ছা,
আবার উভয় পক্ষে এক কাজ করি, আবার বর্গ করি, আবার উভয় পক্ষে বর্গ করি, আবার উভয় পক্ষে বর্গ করি। আচ্ছা, যদি বর্গ করি তাহলে কিন্তু ব্যাপারটা এইরকম দাঁড়ায়। আমি আবার কিন্তু এইটার উপর বর্গ করতেছি, তাহলে আমি কি এইটা বলতে পারি এ স্কোয়ার, তাহলে আমার সেকেন্ড ব্র্যাকেট দেই, এক্স মাইনাস সি হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এ টু দি পাওয়ার 4, আমি একসাথে এটাকে সূত্রে ফেলাচ্ছি, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র, মাইনাস 2 এ স্কোয়ার এক্স সি প্লাস হচ্ছে এক্স স্কোয়ার সি স্কোয়ার। এখন ব্যাপারটাকে একটু লক্ষ্য করব, আমরা অলরেডি পূর্বের কাছাকাছি এ স্কোয়ার। আচ্ছা, এইটাকে সম্পূর্ণটা ভাঙাই দিই, এইটাকে সম্পূর্ণটা ভাঙাই দিই, এক্স স্কোয়ার মাইনাস 2 এক্স সি প্লাস হচ্ছে সি স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এ টু দি পাওয়ার 4 মাইনাস 2 এ স্কোয়ার এক্স সি প্লাস হচ্ছে এক্স স্কোয়ার সি স্কোয়ার। আমরা মোটামুটি সূত্র মানে পূর্বে চলে আসছি, শুধু জাস্ট আর অল্প একটু এ স্কোয়ার এক্স স্কোয়ার, এ স্কোয়ার দ্বারা আমি এখন গুণ করতেছি, এ স্কোয়ার 2 এক্স সি প্লাস হচ্ছে এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এ টু দি পাওয়ার 4 মাইনাস টুয়াইস এ স্কোয়ার এক্স সি প্লাস হচ্ছে এক্স স্কোয়ার সি স্কোয়ার। এই যে এই বড় দুইটা মানকে বাদ দেওয়া যায় না, উভয় পক্ষ থেকে বাদ দিলাম। একটা কাজ করি, এই যে এইখানে এক্স স্কোয়ার এ স্কোয়ার, এইখানে এক্স স্কোয়ার সি স্কোয়ার, তাহলে এইটাকে নিয়ে আসি, তাহলে আমি একবারে এ স্কোয়ার কমন নেই, মানে এক্স স্কোয়ার কমন নেই, এত ঝামেলা না করি, এক্স স্কোয়ার কমন নেই, তাহলে হচ্ছে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার হবে না, এইদিকে এ স্কোয়ার এক্স স্কোয়ার আছে আর এইদিকে প্লাস এক্স স্কোয়ার সি স্কোয়ার আছে, তাহলে এইটাকে যদি আমি সমান চিহ্নের এদিকে নিয়ে আসি, কারণ এখানে কিন্তু একটা সমান চিহ্ন আছে, তো সমান চিহ্ন যদি এইদিকে নিয়ে আসি তাহলে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার হবে। তাহলে এক কাজ করি, প্লাস প্লাস এ স্কোয়ার সি স্কোয়ার থাকতেছে, এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস আবার এ স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে, এ স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে, আর এইদিকে শুধুমাত্র এ টু দি পাওয়ার 4 থাকলো, কারণ এইটাকে কিন্তু আমি নিয়ে আসছি, একবারে কাজটা করছি, এটাকে কিন্তু আমি নিয়ে আসছি। আচ্ছা, আমি সম্ভবত একটু আগে একটা আমরা সূত্র লিখে রাখছিলাম, আমি বলছিলাম যে আমাদের এটা কাজে লাগবে, এই যে সি এর একটা ভ্যালু আমি কিন্তু বের করে রাখছিলাম, আমি কিন্তু এই ভ্যালুটা বের করছিলাম যে বি স্কোয়ার ইজ ইকুয়াল টু সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, আর আরেকটা বলা যায় যে সি স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই ভ্যালুটা কিন্তু আমি বের করে রাখছিলাম, এই ভ্যালুটা আমাদের একটু লাগবে, এই ভ্যালুটা আমাদের একটু লাগবে সূত্র প্রুফ করার জন্য। আচ্ছা, তাহলে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার কি আমি তাহলে বলতে পারি বি স্কোয়ার, এই যে একটু আগে বললাম, এই যে আমরা দেখে আসলাম যে এখানে এই যে বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার হবে, এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। আচ্ছা, একটু মুছে দিই, এটা হবে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। আচ্ছা, এখন আরেকটা জিনিস একটু লিখি। আচ্ছা, ওকে, তাহলে এটাকে আমি বলতে পারি যে এক্স স্কোয়ার বি স্কোয়ার। সিমিলারলি এটা আমার থাক এ স্কোয়ার ওয়াই স্কোয়ার, আর এইদিকে আমি এ টু দি পাওয়ার 4 মাইনাস এ স্কোয়ার সি স্কোয়ার করি। তো এখান থেকে আমি একটা কাজ করি, এখান থেকে আমি আরেকটা কাজ করব, অলরেডি আমরা সূত্রটা প্রুফ করে ফেলছি, এক্স স্কোয়ার বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ারটা কমন নেই, এটা কিন্তু হয় এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, আর এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার কিন্তু একটু আগে বললাম বি স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার। এতটুকু কিন্তু আমি বলতে পারি, আমি এখানে হচ্ছে লিখে রাখি, এইখানে না, শর্ট নোট, এই যে বি স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে কি এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তাহলে শেষমেশ আমি কি বলবো, শেষমেশ আমি কিন্তু বলতে পারি এ স্কোয়ার, এ স্কোয়ার না, শেষমেশ আমি কি বলি, এই যে এক্স স্কোয়ার, এই যে এই লাইনটা একটু আবার লিখতেছি, আমাদের সূত্র প্রুফ হয়ে গেছে, এই লাইনটা একটু লিখি, তাহলে এক্স স্কোয়ার বি স্কোয়ার, এক্স স্কোয়ার
বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার বি স্কোয়ার ছিল। আমাদের এই যে লাস্ট লাইনটা এই যে এক্স স্কোয়ার বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার বি স্কোয়ার, এই লাইনটা আমি একটু আবার লিখছি এখানে, এই যে এই স্লাইডে আমি একটু আবার লিখছি। এখন এক কাজ করি, উভয় পক্ষে আমি এ স্কোয়ার বাই এ স্কোয়ার বি স্কোয়ার দ্বারা ভাগ দিই, তাহলে আমি কিন্তু এটা লিখতে পারি এক্স স্কোয়ার, তাহলে বি স্কোয়ার যদি ভাগ দিই তাহলে এখানকার বি স্কোয়ার বাদ যাচ্ছে, তাহলে শুধুমাত্র থাকে এ স্কোয়ার প্লাস এখানকার এ স্কোয়ার বাদ যাবে, ও স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু থাকে 1। এইটাই হচ্ছে আমার সেই উপবৃত্তের আদর্শ রূপ বা উপবৃত্তের আদর্শ সমীকরণ যেখানে এ বড় বি ছোট। এখন অনেকের মনে কোশ্চেন হইতে পারে যে আসলে কিভাবে এ বড় বি ছোট হইলো, ব্যাপারটাকে একটু আমি দেখাই। এই যে আমি এইখান থেকে একটু বলি, এই যে এতটুকু কিন্তু আমার বি, এইখান থেকে কিন্তু আমার এ, তাহলে অবভিয়াসলি এ বড় বি ছোট। ওকে, এইটা হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত উপবৃত্তের আদর্শ সমীকরণ যেখানে আমার এ বড় বি ছোট। এটা কি বুঝছি? ক্লিয়ার? এটা কি বুঝছি? একটু কমেন্ট করে জানাও যে বুঝছি কিনা, এই প্রুফটা কি আসলে আমরা বুঝছি? ওকে, মোটামুটি সবাই কমেন্ট করতেছে জি ভাইয়া বুঝছি। আশরাফুল আহাদ আদনান লিখছে ভাই আপনি কই পড়েন? ভাই আমি ঢাকা ভার্সিটিতে ফলিত গণিত বিভাগে আছি। আচ্ছা, ওকে, তাহলে আমরা এখন আমাদের কাঙ্ক্ষিত জায়গায় চলে যাই। আসলে এই যে আমি যে সূত্রটা প্রুফ করলাম যে এই যে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, এই সূত্রটার এখন আমরা বিভিন্ন রাশিমালা দেখব। এই সূত্রটার জন্য আসলে কিন্তু বিভিন্ন শেপ আসে। এই সূত্রটার জন্য আসলে বিভিন্ন রাশিমালা আসে, শেপ না, বিভিন্ন রাশিমালা আসে যেখানে আমার এ বড় বি ছোট। তার মানে আমি এখানে বলতে পারি এই যে এইখান থেকে আমি কিন্তু এটা শুরুতে বলছি, এইখান থেকে এতটুকু, এই যে দেখো এইখান থেকে এতটুকু কিন্তু সম্পূর্ণটা আমার, এই যে এইখান থেকে আমি একটু কালারটা চেঞ্জ করি, এই যে এইখান থেকে একবার ঠিক এতটুকু, এইটা হচ্ছে আমার টোয়াইস এ, সেই সম্পূর্ণ দৈর্ঘ্যটা হচ্ছে আমার টোয়াইস এ। তাহলে এই যে এইটা কিন্তু আমার কেন্দ্র, যেটা আমার মূল বিন্দু, এটা কেন্দ্র হচ্ছে আমার এখন 0 0 আপাতত। কেন? কারণ এক্স এর সাথে আমার কোনো কিচ্ছু নেই। আমি যদি এই জিনিসটাকে এইভাবে লিখি আসলে কোনো সমস্যা নেই। এক্স মাইনাস 0 হোল স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 0 হোল স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। এই যে আমার এখন আজকে কোনো শীর্ষবিন্দু নাই বা আমার কোনো কেন্দ্র নেই। আসলে মানে উপবৃত্তে শীর্ষবিন্দু হয় না, উপবৃত্তে হচ্ছে কেন্দ্র বলে। তো কেন্দ্র আজকে আমার 0 0, এই যে কেন্দ্র 0 0। তাহলে এই যে এইখান থেকে এতটুকু ভাইয়া, এই যে এইখান থেকে এতটুকু হচ্ছে এ, ঠিক এইখান থেকেও আমার হচ্ছে এতটুকু হচ্ছে এ, এই যে এইখান থেকে আমার এতটুকু হচ্ছে এ। তাহলে আমি কি বলবো যে তাহলে আমার এই পয়েন্টটার আমার তাহলে স্থানাঙ্ক a, 0, কারণ এইটা আমার এক্স অক্ষের উপর অবস্থিত যার কোটি 0। আবার এইটা কি আমি বলবো যে এটা তাহলে আমার মাইনাস a, 0 হবে? কেন? কারণ এইটা আমার যদি আমার মূলবিন্দু হয় তাহলে এটা যদি আমার পজিটিভ এক্স অক্ষ হয় তাহলে এটা আমার নেগেটিভ এক্স অক্ষ, আর নেগেটিভ দিকে আসার কারণে মাইনাস a, 0। আর আরেকটা জিনিস আমরা শিখছিলাম যে আসলে একটা টার্ম আছে বি জিনিসটা কি, সেটা হচ্ছে আমার ওয়াই অক্ষের দূরত্ব, যে আসলে কেন্দ্র থেকে আসলে ওই উপবৃত্তটা আমার ওয়াই অক্ষের কোন জায়গায় আসলে কাট করছে। দেখো এই যে এইখানে কিন্তু ছেদ করে চলে গেছে, এই দৈর্ঘ্যটা হচ্ছে আমার বি। আর এইখান থেকে ঠিক অপোজিটে এই জিনিসটা হচ্ছে আমার বি। তাহলে আমি কি এইটার স্থানাঙ্ক বলতে পারি যে 0, বি, কারণ এটা যেহেতু আমার ওয়াই অক্ষের উপর অবস্থিত তার মানে আমার এর ভূ 0 আর কোটিটা থাকবে। এটা সিমিলারলি এটাও এরকম, কিন্তু এটা হবে 0, বি, কারণ এটা আমার ওয়াই অক্ষের নেগেটিভ দিকে। এটা যদি আমার ওয়াই অক্ষের তোমার হচ্ছে পজিটিভ দিক হয় তাহলে এইটা হচ্ছে আমার ওয়াই অক্ষের নেগেটিভ দিক। এতটুকু কি ক্লিয়ার? তো
এই জিনিসগুলোকে আসলে বলা হয় উপকেন্দ্রের বা উপবৃত্তের প্রান্তবিন্দু। এই যে এগুলোকে বলা হয় প্রান্তবিন্দুদ্বয়, প্রান্তবিন্দু, এগুলোর নাম হচ্ছে প্রান্তবিন্দু। যে আমার এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, যেখানে আমার এটা হচ্ছে বড়, বিটা হচ্ছে ছোট। তাহলে আমার আসলে এগুলোকে একটা নাম আছে, যে এই যে সম্পূর্ণ এই এক্স অক্ষটা, এই যে এই এক্স অক্ষটার নাম হচ্ছে বৃহৎ অক্ষ। বৃহৎ অক্ষ, বৃহৎ অক্ষ বলাটার কারণ হচ্ছে, কারণ আমার উপবৃত্তটাই, যে আমি যদি এখান থেকেও দেখি যে আমার এরটা আসলে বড়, বিটা আসলে ছোট, তার মানে আমার এই যে উপবৃত্তটা যে এই শেপটা হয়েছে, এখান থেকে আমার এটা বড়, বিটা ছোট। এই কারণে এর এক্স অক্ষের উপর যেহেতু আমার এক্স অক্ষের দৈর্ঘ্যটা যেহেতু আমার বড়, এই যে এখান থেকে এতটুকু যেহেতু আমার একটু বড় তুলনামূলক এর থেকে, তাহলে আমি এটা বলতে পারি এটা আমার বৃহৎ অক্ষ, আর এইটা হচ্ছে আমার ক্ষুদ্র অক্ষ। এটা হচ্ছে আমার এখন ক্ষুদ্র অক্ষ। আচ্ছা, এখন আমি আরেকটা জিনিস একটু হচ্ছে বলি, সেটা হচ্ছে আমি একটু ফোকাস দেই বা উপকেন্দ্র দেই। এইটা একটা উপকেন্দ্র নাম দিলাম আমি হচ্ছে C1, উপকেন্দ্র দিলাম C1। আর ঠিক এইখান থেকে যতটুকু নিব, ঠিক অপোজিটও এইখান থেকে এতটুকুই নিব, সেম। এটা হচ্ছে আমার C2, এটা আমার একটা উপকেন্দ্র, এটা আমার একটা উপকেন্দ্র। এই যে এটা কিন্তু আমার কেন্দ্র, উপকেন্দ্রের মধ্যবিন্দুটা কিন্তু আবার কেন্দ্র হয়, মানে এইখান থেকে যা হবে ঠিক এইখান থেকে এতটুকু সেম হবে, দূরত্ব কিন্তু সেম হবে। এখান থেকে এতটুকু যা, এখান থেকে আবার এতটুকু তা। এটা একটা উপকেন্দ্র, এটা একটা উপকেন্দ্র, বা এটা একটা ফোকাস, এটা একটা ফোকাস, যেটাই বলি কোনো সমস্যা নেই। তো এইটার আমার আসলে স্থানাঙ্কটা হয় এরকম, যে AE,0 এগুলো প্রুফ আছে, সমস্যা নেই, এগুলো প্রুফ আছে, কিন্তু আসলে এগুলো প্রুফ করার আসলে দরকার নেই। আর এইটা হবে -AE,0। এই যে একটা আমার একটা উপকেন্দ্রের স্থানাঙ্ক হবে AE,0, আরেকটা উপকেন্দ্রের স্থানাঙ্ক হবে -AE,0, কারণ এটা আমার পজিটিভ এক্স অক্ষের দিকে, এটা আমার নেগেটিভ এক্স অক্ষের দিকে। ব্যাপারটা কি বুঝছি? এটা আমার একটা উপকেন্দ্র, যেটা আমার AE,0, ওইটা আমার -AE,0। এখানে ইটা হচ্ছে কিন্তু উৎকেন্দ্রিকতা, এই এর পরিচয়টা এখানে কিন্তু আসলে উৎকেন্দ্রিকতা। ওকে, তো এইখানে আমি একটা গ্রিন লাইনটা আসলে দিছি, এটা কি? এটা একটা দিগাক্ষ। কার দিগাক্ষ? এই যে এই উপকেন্দ্রের, এটা হচ্ছে অনুরূপ দিগাক্ষ। এই যে এই উপকেন্দ্রের আসলে যদি আমি এইটা কাউন্ট করি, তাহলে এই উপকেন্দ্রে এইটা হচ্ছে অনুরূপ দিগাক্ষ। আর যদি আমি এই উপকেন্দ্রটা নেই, তাহলে এইটাকে বলবো ওই উপকেন্দ্রের সাপেক্ষে এইটা হচ্ছে আমার তার বিপরীত দিগাক্ষ। ব্যাপারটা আরেকবার বলি, দিগাক্ষ কিন্তু আমার দুইটা থাকবে, কারণ উপকেন্দ্র যেহেতু দুইটা, দিগাক্ষ দুইটা থাকবে। উপকেন্দ্র যদি একটা হয়, দিগাক্ষ একটা। উপকেন্দ্র জয়টা কথাটা এমন যে উপকেন্দ্র জয়টা, দিগাক্ষ তয়টা। তো এখন এই যে এইটা একটা উপকেন্দ্র, এই উপকেন্দ্র থেকে যদি আমি এতটুকু এই যে এই দিগাক্ষকে বলি, তাহলে বলবো এই উপকেন্দ্রের অনুরূপ দিগাক্ষ এইটা। আর যদি আমি আবার এইটা সাপেক্ষে বলি ওইটাকে, তাহলে বলবো এই উপকেন্দ্রের বিপরীত দিগাক্ষ হচ্ছে ওইটা। আবার সিমিলার, এই উপকেন্দ্রের অনুরূপ দিগাক্ষ হচ্ছে এইটা, আর এই উপকেন্দ্র থেকে এইটা হচ্ছে তার বিপরীত দিগাক্ষ। ব্যাপারটা কি ক্লিয়ার? যে এই উপকেন্দ্র থেকে তার অনুরূপ দিগাক্ষ হচ্ছে এটা, আর এই উপকেন্দ্র থেকে তার অনুরূপ দিগাক্ষ হচ্ছে, বিপরীত দিগাক্ষ হচ্ছে এটা। এইভাবে এটা ইনভার্স ভাবে বলা যায়। তো এই উপকেন্দ্রে আমার স্থানাঙ্ক হবে AE,0, আর এই আমার উপকেন্দ্রের স্থানাঙ্ক হবে -AE,0। আরেকটা জিনিস, এই যে এটা কিন্তু আমার একটা দিগাক্ষের পাদবিন্দু, এটা হচ্ছে আমার পাদবিন্দু দিগাক্ষের, এটা আমার হচ্ছে পাদবিন্দু। এই পাদবিন্দুটা আসলে এইখান থেকে আসে, এই যে এইখান থেকে এতটুকু হচ্ছে আমার A/E। একটু ব্যাপারটা সবাই লক্ষ্য করি, এই যে একবারে কেন্দ্র থেকে এই যে এতটুকু হচ্ছে আমার A/E। সিমিলার, এই যে একবার এইখান থেকে, এই যে একবার এইখান থেকে এতটুকু হচ্ছে আমার তাহলে -A/E। আসলে মাইনাস হয় না, মানে দূরত্বের ক্ষেত্রে তো আসলে মাইনাস দেওয়া যায় না, দূরত্ব তো আসলে কখনো নেগেটিভ হয় না, শুধু দিকটা হয় নেগেটিভ। এটা হবে আমার A/E। এই যে একবারে এই যে আমার কেন্দ্র থেকে এই যে এই দিগাক্ষের মধ্যবর্তী দূরত্বটা হবে আমার A/E। ই ফর হচ্ছে উৎকেন্দ্রিকতা, একটু পরে বলবো যে আসলে ইটা কি। তো ইটা বলে রাখি, ইটা আসলে কি? ইটা হচ্ছে রুট ওভার আমার বড় অক্ষকে A, ছোট অক্ষকে B,
বা আমার বড় দৈর্ঘ্যটাকে এ, ছোট দৈর্ঘ্যটা হচ্ছে বি, তাহলে হবে 1 মাইনাস ছোট দৈর্ঘ্যটা থাকবে উপরে বি স্কোয়ার, নিচে এ স্কোয়ার। এটা হচ্ছে সেই আমার ই এর মান, ই ইজ ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। কারণ আমার যেই অক্ষটা বড় সেই অক্ষটা নিচে থাকবে, আর যেই অক্ষটা আমার ছোট সেই অক্ষটা উপরে থাকবে। এখন অনেকে বলতে পারে যে কেন ব্যাপারটা এমন কেন হলো, বড়টা উপরে কেন থাকলো না, ছোটটা নিচে কেন থাকলো না? অনেকের মনে এই কোশ্চেনটা তো থাকতে পারে যে না কেন, যে বড়টা উপরে কেন হলো না, ছোটটাই কেন নিচে মানে উপরে হলো, আর বড়টা কেন নিচে, বড়টা কেন উপরে হলো না? একটু বলি, আমি কিন্তু তোমাকে একটা কথা বলছি তোমাদের যে এ আসলে বড়, এ বড় বি ছোট, এই যে এ বড় বি ছোট। ব্যাপারটা একটু দেখাই, এর মানটা আমি ধরলাম 3, আর বি এর মানটা আসলে তখন আমার তাহলে অবভিয়াসলি আমার 3 থেকে তাহলে আমার ছোট লাগবে, এটা ধরলাম আমি 2। এখন তুমি কিন্তু করতেছো 1 মাইনাস, তুমি কিন্তু রুট নিয়ে করতেছো 1 মাইনাস। দেখো একটু ব্যাপারটাকে একটু খেয়াল করবা। আচ্ছা এইখানে করে, এইখানে করে, এটা মুছে দিই। আচ্ছা তুমি কিন্তু রুটের ভিতর করতেছো 1 মাইনাস। এখন তুমি যখন একটা বড় সংখ্যাকে ছোট সংখ্যা দ্বারা ভাগ করবা, অবভিয়াসলি ওটা 1 এর থেকে বড় হয়, ওই সংখ্যাটা অবভিয়াসলি 1 এর থেকে বড় হয়। আমি কি ব্যাপারটা বুঝতে পারছি? যখন তুমি একটা কোনো বড় সংখ্যাকে ছোট সংখ্যা দ্বারা ভাগ করবা, তাহলে ওইটা অবভিয়াসলি তখন 1 এর থেকে বড় হয়। আর 1 এর থেকে বড় কোনো একটা সংখ্যা যদি আমি বিয়োগ দেই, তাহলে অবভিয়াসলি তখন আমার এটা কিন্তু রুটের ভিতরে একটা মাইনাস টার্ম চলে আসবে। আর আমরা জানি কমপ্লেক্স নাম্বারে কিন্তু রুটের ভিতরে যখন মাইনাস আসবে তখন ওইটা আমার একটা আই টার্ম চলে আসে। আর ইসেন্ট্রিসিটি বা আমার উৎকেন্দ্রিকতা কখনো আই হবে না বা অবাস্তব হবে না। আই মানে কি? ইমাজিনারি। আর উৎকেন্দ্রিকতা কখনো আমার আই হবে না। তার মানে এই কারণে এইখানে লজিক্যাল ওইটা এটাই, আসলে পূর্ব আছে সমস্যা নেই, লজিক্যাল ওইটা এইটাই হচ্ছে যে আমি বড়টা হচ্ছে নিচে রাখবো আর ছোটটা হচ্ছে উপরে রাখবো। অর্থাৎ আমি এইরকম করবো যে 1 মাইনাস 2/3, কারণ আমি যখন একটা ছোট সংখ্যাকে বড় সংখ্যা দ্বারা ভাগ দিব, ওইটা অবভিয়াসলি 1 এর থেকে ছোট হবে। আর 1 থেকে যখন আমি 1 এর থেকে ছোট কোনো একটা নাম্বার বিয়োগ করব, তখন আসলে ওইটা আমার একটা পজিটিভ ভ্যালু দেখাবে। আর পজিটিভ ভ্যালু দেখা মানে আমার ওইটা বাস্তব একটা মান। এটা কি ক্লিয়ার যে আসলে কেন আমি বড়টা নিচে রাখছি, ছোটটা উপরে রাখছি? ওকে, তো এইটা হচ্ছে আমার উৎকেন্দ্রিকতা। তো কোথায় ছিলাম? হ্যাঁ, এই যে এইখান থেকে তাহলে এতটুকু আমার এই যে এই দ্বিঘাক্ষর, এই যে এই কেন্দ্র থেকে দ্বিঘাক্ষের মধ্যবর্তী দূরত্বটা হচ্ছে আমার a/e। আর সিমিলারলি এইখান থেকে আমার আবার এই এতটুকু, এই যে এই কেন্দ্র থেকে এই দ্বিঘাক্ষের আমার মধ্যবর্তী দূরত্ব হবে a/e। তাহলে আমি যেহেতু দূরত্ব জানি, তাহলে আমি কিন্তু পাদবিন্দুর স্থানাঙ্ক বলতে পারবো। যেহেতু এটি আমার মাইনাস দিকে, তাহলে আমি এটা বলতে পারি -a/e, 0। আর এতটুকু তাহলে আমি এইটা বলতে পারি যে +a/e, 0, +a/e, 0। তাহলে আমি এতটুকু কিন্তু বলতে পারলাম। সেটা কি? যে আমার দ্বিঘাক্ষের পাদবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে একটা a/e, 0, আরেকটা হচ্ছে -a/e, 0। আমার একটা ফোকাস হচ্ছে a, 0, আরেকটা হচ্ছে -a, 0। আচ্ছা, আরেকটা জিনিস একটু লক্ষ্য করি, জিনিসটা হচ্ছে কি, আমি কি বলবো যে এই যে আমি যে দ্বিঘাক্ষরটা আর্ট করছি, আমি কিন্তু পরাবৃত্তে একটা কথা বলছিলাম, পরাবৃত্তে যে কোনো জন্য এটা সত্যি যে আমার অক্ষরেখা যেটা হবে দ্বিঘাক্ষ তার লম্ব হবে। এই যে যেহেতু আমার এখন বৃহৎ অক্ষটা x অক্ষের উপর অবস্থা, তার মানে তার লম্বটা হচ্ছে আমার দ্বিঘাক্ষ। তো একটা জিনিস লক্ষ্য করি যে এই যে এইটা কি আমার y অক্ষ, y অক্ষের সমান্তরাল কি আমার দ্বিঘাক্ষটা না? আরেকবার বলতেছি, এটা কি আমার y অক্ষ, y অক্ষের সমান্তরাল কি আমার দ্বিঘাক্ষ। এখন আমি যদি বলি, মানে আমরা এটা সবাই জানি যে y অক্ষের সমান্তরাল কোন সরলরেখার সমীকরণ হচ্ছে কি x = সামথিং। কারণ y অক্ষ যখন বলবো, যখন আমি y অক্ষের সমান্তরাল বলবো, তখন কিন্তু y এর কোনো টার্ম থাকবে না, x এর একটা কোনো টার্ম থাকবে সামথিং আকারে। এখন কথা হচ্ছে তাহলে এটা আমার x অক্ষের সমান্তরাল, সরি y অক্ষের সমান্তরাল। যেহেতু y অক্ষের সমান্তরাল, এইখান থেকে যেহেতু আমি এতটুকু একটা মান জানি যেটা কি আমার x এর মান, তাহলে a/e। তাহলে আমি কি তাহলে এই সমীকরণটাকে বলতে পারি x = a/e। এটা আমার y অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ হচ্ছে আমার x = সামথিং। তাহলে আমি কি বলতে পারি x = সামথিং। আবার সিমিলার, যেহেতু আমার এদিকেও আছে কিন্তু এটা আমার নেগেটিভ দিকে আছে, তার মানে আমি কি বলতে পারি x = -a/e, এতটুকু কিন্তু বলা যাবে। আরেকটা জিনিস সেটা হচ্ছে, আর কোনো মিসিং আছে আপাতত?
আপাতত আর কোনো মিসিং নাই। আচ্ছা, এই সম্পূর্ণ পার্টগুলোকে আসলে আমরা বুঝছি যে কোত্থেকে কতটুকু দূরত্ব আসলে কিরকম হয়, এটা কি বুঝছি? একটু কমেন্টে জানাও। আচ্ছা, আমরা এখন একটু কম্পেয়ার করে দেখব এই সম্পূর্ণ ডাটাগুলো কি আমার ক্লিয়ার যে আসলে কি হয়েছে। একটু কমেন্টে জানাও যে আসলে ব্যাপারটা বুঝছি কি না, ব্যাপারটা কি বুঝছি, একটু কমেন্টে জানাও ভাইয়া যে এগুলা কি সব আমরা বুঝছি আসলে। এই যে যা যা লিখছি, বৃহৎ অক্ষ কেন, এটা কেন ক্ষুদ্র অক্ষ হইলো, যে এইটা আমার কেন ক্ষুদ্র অক্ষ, আমার উৎকেন্দ্রিকতার মানটা কেন এটা, এই যে এখান থেকে এতটুকু আমার এ, আবার এখান থেকে আমার এতটুকু হচ্ছে এ ই, আর একটু উপর লিখি, আর এখান থেকে আমার এতটুকু হচ্ছে এ ই। আচ্ছা, এটা কি বুঝছি? একটু কমেন্টে জানো। জি ভাইয়া বুঝছি, হ্যাঁ বুঝছি। ওকে, তাহলে আমরা নেক্সট স্লাইডে চলে যাই। আচ্ছা, তো এই স্লাইডটা ছিল আমরা যে শুরুতে যেটা প্রুভ করছি আসলে, ওই যে কি এই যে C1 থেকে P, C2 থেকে P ইজ ইকুয়াল টু টুয়াইজ এ হয়, এটা আমি প্রুভ করাই দিছি, এটা লাগবে না। ওকে, নেক্সট যাই। এই যে এটা কিন্তু আমরা দেখে আসলাম, তাই না? এতটুকু কিন্তু আমরা দেখে আসছি। আচ্ছা, বাকি পার্টটা কই? এই যে এটা আমরা দেখে আসছি, কিন্তু একটু আগে আমরা যা যা পড়লাম তা কিন্তু দেখছি। সো তাহলে এখন একটু বলি আরেকবার নাকি। এটা কি আমার কেন্দ্র, যা আমার 0,0, এটা আমার একটা ফোকাস A,0, এটা একটা ফোকাস A,-0, মানে -A,0, আর এটা হচ্ছে আমার 0,B, এটা একটা বিন্দু, প্রান্ত বিন্দু, এটা একটা প্রান্ত বিন্দু, এটা একটা প্রান্ত বিন্দু, এটা একটা প্রান্ত বিন্দু। তো এই প্রান্ত বিন্দুটাকে আমি বলবো বৃহৎ অক্ষের প্রান্ত বিন্দু দ্বয়, আর এই প্রান্ত বিন্দু দুইটাকে আমি বলবো ক্ষুদ্র অক্ষের প্রান্ত বিন্দু দ্বয়। আর এইটা আমার একটা দ্বিঘাক্ষ রেখা, এইটা আমার একটা দ্বিঘাক্ষ রেখা, আর এইখান থেকে আমার এতটুকু হচ্ছে A/E, আবার সিমিলার ভাবে এইখান থেকে এতটুকু হচ্ছে আমার A/E। আবার এই যে এইখান থেকে কালারটা চেঞ্জ করি, এই যে এইখান থেকে এতটুকু হচ্ছে আমার A, আবার সিমিলার এই যে এইখান থেকে এতটুকু হচ্ছে আমার, কি লিখলাম, এই যে এইখান থেকে এতটুকু হচ্ছে আমার A, আর এটা হচ্ছে আমার A/E। আর এই যে এইখান থেকে এতটুকু হচ্ছে আমার AE, আর এইখান থেকে সিমিলার এইখান থেকে এতটুকু হচ্ছে আমার মাইনাস তো হবে না, কারণ আমার দূরত্ব কখনো নেগেটিভ হয় না, AE। ওকে, আচ্ছা, মোটামুটি মনে হয় সবকিছু বলা হয়েছে। এটা A/E,0, এটা -A/E,0 কেন হলো। আচ্ছা, এখন সবার আরেকটা কোশ্চেন, ভাইয়া তাহলে আমরা তো বৃহৎ অক্ষটা এক্স অক্ষ আকারে দেখলাম যে আমার বৃহৎ অক্ষটা আসলে এক্স অক্ষের উপর আছে। এখন যদি আমার বৃহৎ অক্ষটা ওয়াই অক্ষের উপর হয়, এই কোশ্চেনটা একটু সবার মনে আসলে হয়তো ঘুরতেছে যে যখন আমি দুইটা একটু কম্পেয়ার করে লিখতেছি, যখন আমি দেখলাম এ বড় বি ছোট, অর্থাৎ আমার বৃহৎ অক্ষটা হচ্ছে এক্স অক্ষ আর ক্ষুদ্র অক্ষটা হচ্ছে ওয়াই অক্ষ, যখন আমার এ বড় কি বি ছোট, তখন কিন্তু আমি এটা লিখছিলাম, তাই না, যে x²/a² প্লাস y²/b² ইজ ইকুয়াল টু 1। আর এই সমীকরণের জন্য আমি এই গ্রাফটা কিন্তু দেখছিলাম, বা এই উপবৃত্তের শেপটা দেখছিলাম এই টাইপ, তাই না, এইরকম। এটা যদিও হয় নাই, আসলে হাতের আর্ট তেমন একটা ভালো না। আচ্ছা, একটু তোমরা সবাই ধরে নিও। আচ্ছা আচ্ছা, এটাই থাক আপাতত। এইটার জন্য কিন্তু আমি তখন এইটা ধরছিলাম, এইটা সেটা কি, যেটা আমার বৃহৎ অক্ষ হচ্ছে এক্স অক্ষ আর ক্ষুদ্র অক্ষ হচ্ছে আমার ওয়াই অক্ষ। এখন আরেকটা কথা হইতে পারে যে যদি বি বড় হয় এ ছোট হয়, যখন আমি পড়লাম এ বড় বি ছোট, তখন কিন্তু আমি লিখছি x² / a² প্লাস y² / b² ইজ ইকুয়াল টু 1।
তার মানে আমি কি একটু সিমিলার ভাবে বলতে পারি যে যেটা আমার বড় সেটা আমার সামনে থাকবে, আর যেটা আমার ছোট সেটা প্লাস আকারে পরে থাকবে? এই সিমিলার ভাবে কি আমি বলতে পারি যে যেটা আমার বড় সেটা আমার সামনে থাকবে, যেটা আমার ছোট সেটা আমার কি প্লাস আকারে পরে থাকবে? তাহলে যেহেতু আমার এখন এইটা বড়, তাহলে আমি এইটা তাহলে বলতে পারি যে এইটা আমার সামনে থাকবে, আর এ যেহেতু আমার ছোট তাহলে আমি এটা বলতে পারি x² / a² = 1। তাহলে আমার যদি b বড় হয় a ছোট হয় তাহলে আমার আদর্শ সমীকরণটা হবে y² / b² + x² / a²। এখন আমার যদি b বড় হয় a ছোট হয় তাহলে আমি কিন্তু লিখতে পারি y² / b² + x² / a² = 1। এখন এইটার জন্য শেপ আমার এইটা, তার মানে কি আমার এই যে এতটুকু কিন্তু আমার ছিল টুয়াইস a, আর এইখান থেকে এতটুকু আমার টুয়াইস b। এখন যদি এইটা হয়, কারণ এখন আমার বৃহৎ অক্ষটা আসলে y অক্ষের উপর অবস্থিত, তাহলে কিন্তু ব্যাপারটা তখন আসলে এইরকম দাঁড়াবে। এই যে ব্যাপারটা তখন দাঁড়াবে আসলে এইরকম, এই যে ব্যাপারটা আসলে তখন দাঁড়াবে এইরকম। এটা হচ্ছে না, ব্যাপারটা কিন্তু তখন দাঁড়াবে আসলে এরকম। এই যে তখন কিন্তু আমার ব্যাপারটা আসলে এইরকম দাঁড়াবে। এটা যদি দেখতে এইরকম হয় তখন এটা আমার পুরো উল্টে যাবে। এই যে তখন আমার এটা হবে এরকম দেখতে। তাহলে এখন আমি কিন্তু বলতে পারবো এখান থেকে কি কি ভাইয়া, তখন আমার কিন্তু আসলে ফোকাসটা তখন এইখানে চলে আসবে, কারণ আমি কিন্তু বলছি ফোকাস বা উপকেন্দ্র কিন্তু আমার সব সময় বৃহৎ অক্ষের উপর থাকবে। উপকেন্দ্র আমার কি হবে সব সময় বৃহৎ অক্ষের উপর থাকবে। তখন একটা ফোকাস যাবে এইখানে, একটা ফোকাস যাবে এইখানে। তাহলে এইখান থেকে এতটুকু কিন্তু আমাদের ছিল বি, তাহলে বি তাহলে 0, b, আর এইটা হবে কি হচ্ছে 0, - b, আর এতটুকু হবে তখন a, 0, আর এতটুকু হবে তখন -a, 0। এই যে এই জিনিসগুলো তখন আমি বলতে পারবো। আর এইখানে আমার এখন তখন একটা ফোকাস হবে, সেটা কি, এটা ধরলাম C1 আর এটা হবে আমার C2। তো এই জিনিসগুলো আমরা একটু কম্পেয়ার করে দেখবো। এই চিত্রটা কি বুঝছি যে আসলে কেন এই জিনিসটা কেন আসলে এরকম করে উল্টে যাবে? যদি আমার b বড় হয় a ছোট হয় তখন হবে চিত্রটা এরকম, আর যদি আমার হচ্ছে a বড় হয় b ছোট হয় তখন আসলে আমার চিত্রটা হবে এরকম। আচ্ছা এই চিত্রটা একটু আঁকে দিই ভালো করে, এটা কি বুঝছি যে আসলে কেন এমন হইলো? এই যে যদি আমার a বড় হয় তাহলে হবে এইরকম, a বড় b ছোট, আর যদি b বড় হয় তখন আমার চিত্রটা পুরো উল্টে যাবে। মানে তখন আমার এই যে এই বড় পার্টটা তখন আমার এইটাতে চলে আসবে, তখন আমার চিত্রটা দেখতে হবে এরকম। কমেন্টে জানো বুঝছো কি না? ওকে, ইরফানুল আহসান বুঝছি, রাবেয়া ইসলাম বুঝছি। ওকে, তাহলে আমরা একটু কম্পেয়ার করে পড়াশোনা করি যে আসলে কি বলছে। দেখো তাহলে আমি এই যে যখন আমার b বড় তখন কিন্তু আমি এটার জন্য তাহলে এটা লিখতে পারি। তাহলে আমি একটু কষ্ট করে লিখি, তোমরা একটু কষ্ট করে দেখো এইটা, আর এইটার জন্য তখন আমি কিন্তু এইটা বলতে পারি। একটু ছোট করে অ্যাড করলাম এটা। তো একটু জিনিসটাকে চিন্তা করবা, ব্যাপারটা হচ্ছে কি, যখন আমার a বড় b ছোট তখন কিন্তু আমার ইটা ছিল a এর সাথে, মানে আমার উপকেন্দ্র আমার কেন্দ্র ছিল 0, 0। ফার্স্ট অফ অল আগে কেন্দ্র বলি 0, 0। আর বৃহৎ অক্ষের দৈর্ঘ্য কিন্তু আমার ছিল টুয়াইস a। কেন? কারণ এতটুকু ছিল a, এতটুকু ছিল ভাইয়া a, এই যে এখান থেকে এতটুকু ছিল ভাইয়া a, আর এইখান থেকে এতটুকু ছিল a। তাহলে আমি যদি এখন এই সম্পূর্ণটাই যে এইখান থেকে এতটুকু আসি তাহলে আমি কিন্তু বলতে পারবো সম্পূর্ণটা আমার কি টুয়াইস a। ওই কথাটা বলা হয়েছে যে বৃহৎ অক্ষের দৈর্ঘ্য হচ্ছে টুয়াইস a। এখন তাহলে সিমিলার ভাবে তাহলে এইখানে আসি, এটা কি লিখছে এটা, আচ্ছা তাহলে সিমিলার ভাবে এখন আসি, আমার এইখানে আমার কেন্দ্র 0, 0, সমস্যা নাই।
বৃহৎ অক্ষ তাহলে আমার আগে যখন ছিল টোয়াইস এ, তাহলে আমার অবভিয়াসলি এখন তাহলে হবে টোয়াইস বি, কারণ আমার চিত্রটা যেহেতু উল্টাই গেছে। বৃহৎ অক্ষ এখন আমার কি ওয়াই অক্ষের উপর অবস্থিত, তার মানে আমার এখন টোয়াইস বি হবে। এখন সবার একটা বহুল প্রশ্ন আসলে ভাইয়া, অক্ষরেখার সমীকরণ বা এক্স অক্ষের সমীকরণ ওয়াই ইজ ইকুয়াল টু 0 কেন হয়, বা এই কথাটাকে একটু আর একটু ভালোভাবে বলা যায়, সেটা হচ্ছে বৃহৎ অক্ষের সমীকরণ। বৃহৎ অক্ষের সমীকরণ আসলে ভাই বৃহৎ অক্ষের সমীকরণটা কি? এখন তোমরা একটু এইখানে দেখো যে আসলে বৃহৎ অক্ষটা কোনটা, আমার এক্স অক্ষ না? বৃহৎ অক্ষটা আমার এখানে কি এক্স অক্ষ। এখন এক্স অক্ষে আমার ওয়াই কি হয়? 0 হয় না? এক্স অক্ষে ওয়াই কি হবে? 0 হবে, তার কারণ আমার এক্স অক্ষে কোটি কি হয়? 0। এই কারণে আসলে বৃহৎ অক্ষের সমীকরণটা হয় ওয়াই ইজ ইকুয়াল টু 0। এই কারণে আসলে বৃহৎ অক্ষের সমীকরণটা হয় ওয়াই ইজ ইকুয়াল টু 0। আবার সিমিলার এইখানে যেহেতু আমার বৃহৎ অক্ষটা হচ্ছে ওয়াই অক্ষ, তাহলে ওয়াই অক্ষের তাহলে আমার কোটি, আমার তাহলে ভূ 0, ওয়াই অক্ষে তাহলে আমার ভূ 0। এই কারণে আমার ওয়াই অক্ষের সমীকরণ হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু 0। এটা কি বুঝছি? আচ্ছা, পরের কথাগুলোতে একটু আসি, দেখি আমরা একটু কম্পেয়ার করে পড়বো। আসলে কনিক একটু একটার সাথে আরেকটা কম্পেয়ার করে পড়ার জিনিস। আচ্ছা, এই যে বৃহৎ অক্ষের সমীকরণ y ইজ ইকুয়াল টু 0, এখানে বৃহৎ অক্ষের সমীকরণ x ইজ ইকুয়াল টু 0, কারণ বৃহৎ অক্ষ তো আমার x মানে x অক্ষের উপর আছে, আর x অক্ষের উপর আমার y 0, এই কারণে y ইজ ইকুয়াল টু 0। আর এখানে আমার বৃহৎ অক্ষটা হচ্ছে y অক্ষ, আর এই কারণে x ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, এখন আমার যেহেতু বৃহৎ অক্ষটা x অক্ষ হয়ে গেছে এবং বৃহৎ অক্ষটার দৈর্ঘ্য কিন্তু আমি জানি টোয়াইস a, তাহলে বাকি এইটা কি আমার তাহলে ক্ষুদ্র অক্ষ না? এটা কিন্তু আমি বলছিলাম যে এটা আমার কি ক্ষুদ্র অক্ষ, এই যে এতটুকু, তাহলে আমার ক্ষুদ্র অক্ষ। তাহলে এইখান থেকে আমি কিন্তু দেখছিলাম, এই যে আমি একটু দেখাই স্লাইডটাকে, আবার আর একটু দেখাই, এই যে এইখান থেকে এতটুকু কিন্তু ভাইয়া বি, আবার এইখান থেকেও কিন্তু এতটুকু বি, তাহলে সম্পূর্ণটা কি আমার টোয়াইস বি না? এই যে এইখান থেকে এতটুকু বি, যে এইখান থেকে এতটুকু বি, আর এইখান থেকে আমার এতটুকু বি, তাহলে সম্পূর্ণটা কি আমার টোয়াইস বি হবে না? এটা কি আমার ক্ষুদ্র অক্ষ। এই ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্যটা আসলে এখানে বলা হয়েছে কি টোয়াইস বি। এই ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্যটা আসলে বলা হয়েছে টোয়াইস বি। সিমিলার এটা যেহেতু আমার এখন ক্ষুদ্র অক্ষ এক্স অক্ষ বা এ, তাহলে এটা হচ্ছে আমার এখন টোয়াইস এ। তারপর আরেকটা জিনিস আসি, ক্ষুদ্র অক্ষের সমীকরণ। এখন এখানে আমি দেখতেছি আমার ক্ষুদ্র অক্ষটা ওয়াই অক্ষ, আর ওয়াই অক্ষে এক্স কি হয়? 0 হয়, এই কারণে ক্ষুদ্র অক্ষের সমীকরণ এক্স ইজ ইকুয়াল টু 0। আরেকটা জিনিস এখানে আসলে বলা হয়েছে যে ফর এইটার জন্য বলছে যে ক্ষুদ্র অক্ষের সমীকরণ। এখন ক্ষুদ্র অক্ষ যেহেতু আমার এক্স অক্ষ, আর এক্স অক্ষে আমার কি হয় ওয়াই 0 হয়, এই যে একটা অপরটার ইনভার্স, এই কারণে এগুলা হচ্ছে একটু কম্পেয়ার করে পড়া লাগে। আর এখন দেখি ফোকাস দ্বয়। আচ্ছা, ফোকাস দ্বয় একটু দেখি। আমি কিন্তু এটা মানে বলছিলাম যে এতটুকু হচ্ছে এই, আর এইখান থেকে এতটুকু হচ্ছে আমার কি এই, এখান থেকেও যা হবে এখান থেকেও তা হবে। তাহলে আমি কি বলবো, যেহেতু এটা আমার প্লাস এই, মানে এইটা কিন্তু আমি দেখাইছিলাম যে প্লাস এই কমা 0, এই যে এইখান থেকে এইখান থেকে এতটুকু প্লাস এই কমা 0, আর ঠিক এইখান থেকে এতটুকু আমার এই, কিন্তু আমি যদি এখন একটু স্থানাঙ্কটা লিখি তাহলে হয় কিন্তু মাইনাস এই কমা 0। আচ্ছা, এখন আমি কম্বাইনে একসাথে লিখতেছি প্লাস মাইনাস এই কমা 0, একটা প্লাস একটা মাইনাস কম্বাইনে লিখতেছি। এগুলো আমার কিন্তু পরবর্তী এইটা দেখে আসছিলাম, প্লাস মাইনাস এ কমা টোয়াইস এ এরকম। আচ্ছা, তারপর আরেকটা, এখন একটা জিনিস মানে আমি পার্সোনালি এইভাবে মনে রাখতাম, সেটা হচ্ছে আমি শুধু এইটা মনে রাখতাম, শুধু একটাকে আমি মনে রাখতাম। তোমরা চাইলে শুধু এইটা নয়তো এইটা, তোমাদের যেটা ইচ্ছে সেটা। আমি পার্সোনালি এইভাবে একটু মুখস্থ রাখতাম। এটা কিন্তু আসলে কোনো রুলস না, এটা জাস্ট একটা তোমার মনে রাখার টেকনিক, যে আসলে তুমি কিভাবে জিনিসগুলোকে মনে রাখবা। তো আমি শুধু পার্সোনালি এইটা মনে রাখতাম, এই যে এই ইকুয়েশনটা জন্য মনে রাখতাম, যেখানে আমার এ বড় বি ছোট। তো আমি কিন্তু যখন একটা জিনিস দেখি, যখন আমার এ যে বড় তার সাথে এই কমা মানে তার সাথে ই আছে, তাহলে এইখানে আমার যেহেতু বি বড়, তাহলে ওর সাথে তাহলে বি থাকবে, মানে এই বি এর সাথে তাহলে ই থাকবে। আমি আরেকবার বলি, আমি কিন্তু পার্সোনালি এইভাবে মনে রাখতাম যে
আমার এ বড় বি ছোট, আমি শুধু এইটার জন্য মনে রাখতাম, আমি শুধু ইনভার্স হলো ওইটার জন্য, এর যা হবে তার অপোজিটটা ওইটা, এ যা হবে তার অপোজিটটা ওইটা। তো ব্যাপারটা হয় কি, যে যেহেতু আমার এটা বড়, এই যে তার সাথে ই আছে, আবার এইখানে আমার বিটা বড় তার সাথে ই আছে, যে বড় তার সাথে ই থাকবে, এই যে। ওকে, আচ্ছা, তারপরে আসি উৎকেন্দ্রিকতা। এটা কিন্তু বলছিলাম যে √1 - এখন কথা হচ্ছে, যেহেতু আমার এটা বড়, এই কারণে সে নিচে, বিটা ছোট সে উপরে। কেন এটা নিচে হয়েছে, কেন বিটা উপরে হয়েছে, এটা কিন্তু বলছি। সিমিলার, যেহেতু এটা বড়, তাহলে বড়টা নিচে, ছোটটা উপরে। ওকে, তারপরে হচ্ছে দ্বিঘাক্ষের সমীকরণটা আমি দেখাইছি মনে হয়, এই যে একটু দেখি। দ্বিঘাক্ষের সমীকরণটা কিন্তু বলছিলাম যে এই যে x = a/e, এটা একটা ইকুয়েশন, আবার x = -a/e, এটা একটা ইকুয়েশন। এই যে দ্বিঘাক্ষের সমীকরণ হচ্ছে x = a/e, আরেকটা হচ্ছে x = -a/e। তাহলে কম্বাইনে কি আমি লিখতে পারি যে আসলে দ্বিঘাক্ষের সমীকরণটা আমার একবারে প্লাস মাইনাস কম্বাইনে a/e। আবার সিমিলার, তাহলে যেহেতু এখন আমার b বড়, তাহলে আমার b/e বলা যাবে। আবার আরেকটা জিনিস, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, এটা একটা ভালো জিনিস, এইটা একটু দেখাই দেই। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, এখানে একটু আট করতেছি, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। হ্যাঁ, আমি কিন্তু ভাইয়া এতটুকু জানি, আমার AE, আর এইখানকার আমি এতটুকু জানি, এটা আমার AE। এটা কি দেখা যাচ্ছে? আচ্ছা, তো ব্যাপারটা হচ্ছে, আমি যদি এখান থেকে একটা লম্ব টানি, আচ্ছা, আর যদি এখান থেকে একটা লম্ব টানি, তো আমি কি দেখতেছি যে আমি লম্বটা আসলে কিন্তু উপকেন্দ্রের উপর টানছি। এই যে আমি কিন্তু লম্বটা আসলে পার্সোনালি উপকেন্দ্রের উপর করছি, এটা কিন্তু আমি লম্বটা উপকেন্দ্রের উপর করছি। তো আমি কিন্তু দেখতেছি যে এটা আমার যদি y অক্ষ হয়, তাহলে এই লম্বটা কিন্তু, বা আমার এই যে আমি যে লাইনটা টানলাম, এই লাইনটা কিন্তু আমার তাহলে y অক্ষের সমান্তরাল, y অক্ষের সমান্তরাল। যেহেতু y অক্ষের সমান্তরাল, আর আমি কিন্তু এটা বলছিলাম যে y অক্ষের সমান্তরাল কোনো কিছু x = সামথিং, তো এতটুকু দৈর্ঘ্য কিন্তু আমি জানি AE। তাহলে আমি কি বলতে পারি এইখানকার জন্য x = AE, আর ফর এইদিকে যেহেতু আমার ঋণাত্মক দিকে আছে, তাহলে আমি কি বলতে পারি x = -AE বলা যাবে। x = -AE, আর এটা হচ্ছে x = AE। ওই কম্বাইন পার্টটা আমি আসলে এখানে লিখছি যে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ হচ্ছে কি x = ±AE, x = ±AE। এই কম্বাইন পার্টটা আমি হচ্ছে লিখছি এখানে x = ±AE। আর এইখানে আমার যেহেতু আমার বৃহৎ অক্ষটা y অক্ষ বা b, তাহলে এইখানে হবে ±BE। আচ্ছা, এইটা একটু মুখস্থের জিনিস, সেটা হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। এটা একটু আমি ক্লিয়ার করতেছি, এখানে বুঝাইতে হবে তো। আচ্ছা, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য একটু আবার চিত্র আট করব। দেখো, কথা আসছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। এই যে আমি এইটার জন্য দেখাচ্ছি, আর ওইটার জন্য শুধু ইনভার্সটা। তো এইটা একটা আমার উপকেন্দ্র, আর এইটা আমার একটা উপকেন্দ্র। তো এইখান থেকে এতটুকু হচ্ছে আমার একটা পার্ট, আর এইখান থেকে আরেকটু আমার কিন্তু সেম পার্ট, মানে এইটা আর এইটা কিন্তু সমান সমান হবে। যদিও আমার চিত্রটা আঁকা হয়নি, এক্সাক্ট চিত্র হয়নি, কিন্তু তোমরা ধরে নিও যে এইখান থেকে যা হবে এইখান থেকেও তোমার সেম হবে, দূরত্ব সেম হবে, বা আমার দূরত্বটা ডিস্টেন্সটা সেম থাকবে। এখন কথা হচ্ছে, আমরা কিন্তু এটা জানতাম কি যে AE, আর এইটা কিন্তু আমরা জানতাম, AE। এখন তাহলে এই যে আমি কিন্তু এইখান থেকে জানি AE, কিন্তু আসলে এইটা কত, এই যে এইটা কত, এইটা হবে শুধু, এটা একটু b²/a, এটা আমি এইভাবে পার্সোনালি হচ্ছে মনে রাখতাম যে যেহেতু আমার বড় অক্ষরটা A, ও সিঙ্গেল ভাবে A নিচে থাকবে, আর অপোজিটটার স্কোয়ার হবে। যেহেতু আমার বড় অক্ষরটা A,
ও সিঙ্গেল ভাবে নিচে থাকবে আর অপোজিটটার স্কয়ার হবে উপরে থাকবে, তার মানে বি স্কয়ার বাই এ। তাহলে সিমিলার ভাবে এতটুকু তাহলে আমার হবে বি স্কয়ার বাই এ, বি স্কয়ার বাই এ সিমিলার ভাবে। এখন আমি যদি সম্পূর্ণটাই বলতে চাই তাহলে সামনে আমি যদি একটা 2 দেই তাহলে 2b স্কয়ার বাই এ, এই যে সম্পূর্ণটা যদি বলতে চাই তাহলে হচ্ছে 2b স্কয়ার বাই এ। তাহলে এই যে এইখান থেকে এতটুকু হচ্ছে, এই যে এইখান থেকে এতটুকু হচ্ছে বি স্কয়ার বাই এ, আবার এইখান থেকে এতটুকু হচ্ছে বি স্কয়ার বাই এ, আর এইখান থেকে একবারে এতটুকু হচ্ছে 2b স্কয়ার বাই এ। এই কথাটা এখানে বলা হয়েছে যে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। তার মানে এই যে পুরা পার্টটা, এই যে আমার এই পুরা পার্টটাই হচ্ছে আমার উপকেন্দ্রিক লম্ব, এইটা হচ্ছে আমার উপকেন্দ্রিক উলম্ব উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উলদ উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। আচ্ছা, এটা কি ক্লিয়ার? এটা কি ক্লিয়ার? আচ্ছা, তাহলে এতটুকু কিন্তু আমার হচ্ছে কি 2b স্কয়ার বাই এ, এটা কি বুঝছি? আচ্ছা, একজন কমেন্ট করছে, ভাইয়া আপনার নাম কি? ভাইয়া আমার নাম হচ্ছে আসলাম হাবিব, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফলিত গণিত বিভাগে। ওকে, তো ভাইয়া নাম জানি আসলে কাজ নাই, তুমি দেখো আগে তোমার পড়াশোনাটা তুমি বুঝছো কিনা, যে ভাই আসলে বুঝাইতে পারছে কিনা। ভাইয়ের নাম বুঝে লাভ নাই, তুমি পড়াশোনাটা দেখো, বুঝছো? ওকে, এতটুকু কিন্তু আমার হচ্ছে কি উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, সেটা হচ্ছে 2b স্কয়ার বাই এ। এখন আমি কিন্তু একটা জিনিস এইভাবে মুখস্থ রাখতাম, যেহেতু এটা আমার বড় অক্ষরটা এ ও সিঙ্গেল ভাবে এ থাকবে আর এটা তার অপোজিটে স্কয়ার থাকবে। এখন তাহলে সিমিলারলি যেহেতু এইটা আমার এখন বড় অক্ষরটা হবে বি, এ থাকবে নিচে আর উপরে থাকবে এ স্কয়ার। আচ্ছা, এই দুইটা জিনিস একটু বুঝার, যে আসলে উপকেন্দ্র দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, আরেকটা ব্যাপার আছে যে দ্বিগাক্ষ দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। দুইটা জিনিস একটু কনফিউশন করে অনেকেই, যে উপকেন্দ্র দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কি, দ্বিগাক্ষ দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কি। আচ্ছা, ব্যাপারটা আমি একটু ক্লিয়ারলি বুঝাই দেই, ব্যাপারটা আমি একটু ক্লিয়ারলি বুঝাই দেই। দেখো, ভাই একটু দেখো যে আসলে উপকেন্দ্রটা কি হয়। দেখো ভাইয়া, আমি একটু তোমাকে ব্যাপারটাকে বুঝাই দেই। দেখো, আচ্ছা, এই যে উপকেন্দ্র দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব এখন আমি বের করতে চাচ্ছি, উপকেন্দ্র দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। তো এইটা একটু এখানে দেওয়া লাগতো, উপকেন্দ্র দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। আচ্ছা, এইখান থেকে আমি যদি এটা কেন্দ্র ধরি, এইখান থেকে কিন্তু আমি বারবার একটা কথা বলতেছি, এইখান থেকে এইটা কিন্তু আমার এই, আর এইখান থেকে এতটুকু কিন্তু আমার হচ্ছে এই। শুধু এইটা পজিটিভ হওয়ার কারণে এটা এই কমা 0, আর এটা নেগেটিভ হওয়ার কারণে এটা মাইনাস এই কমা 0। এতটুকু ক্লিয়ার? এখন তুমি একটু চিন্তা করো ভাইয়া, যে তুমি একটু দূরত্বটা চিন্তা করো, এটা যদি আমার এই হয়, এটা একটা আমার উপকেন্দ্র ধরলাম C1 আর এটা একটা আমি ধরতেছি C2, এটা যদি আমার একটা যদি পার্ট এই হয় আর আরেকটা পার্ট যদি এই হয়, তাহলে এইখান থেকে কম্বাইনে আমার টোয়াইস এই হবে না, 2 এই হবে না। এটা হচ্ছে তাহলে আমার উপকেন্দ্র দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, উপকেন্দ্র দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, মধ্যবর্তী দূরত্ব, উপকেন্দ্র দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। তাহলে এই যে এইখান থেকে একবারে এই যে এইখান, এই যে এই পর্যন্ত, এই যে এখান থেকে একবারে এটা পর্যন্ত, এটা হচ্ছে আমার টোয়াইস এই, কারণ এতটুকু আমার এই, এতটুকু আমার এই, তাহলে দুইটা হচ্ছে আমার কি টোয়াইস এই। এটা হচ্ছে আমার উপকেন্দ্র দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। তার সাথে আরেকটা পার্ট পড়াই দিই, দ্বিগাক্ষ দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব আসলে কি, একটু ব্যাপারটাকে ক্লিয়ার করি। আসলে দ্বিগাক্ষ দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কি বলো? এইখান থেকে আমার এতটুকু কি ছিল, তোমরা পড়াশোনা তো করলাম, আমি তো করাইলাম, একটু কমেন্টে বলো তো, যে এই পার্ট থেকে এই পার্টের দূরত্বটা আসলে কত ছিল? এই পার্ট থেকে এই পার্ট থেকে এই পার্টের দূরত্বটা কত ছিল? কেউ একজন ফার্স্ট বলো। এটা তো বললাম, এই পার্ট থেকে এই পার্টের দূরত্ব কত ছিল? কেউ একটু ফার্স্ট বলো।
আচ্ছা, এই পার্ট থেকে এই পার্টের দূরত্ব কত ছিল কেউ একটু ফার্স্ট জানো? আচ্ছা, এতটুকু ছিল আসলে a বাই ই, আর এইখান থেকে আসলে এতটুকু ছিল a বাই ই, সেম সেম থাকবে, কারণ একবারে আমার কেন্দ্র থেকে এই দ্বিগাক্ষ যা হবে, যতটুকু দূরত্ব হবে, এই কেন্দ্র থেকে দ্বিগাক্ষ আমার ঠিক সেম দূরত্বটা হবে। এইখান থেকে আমার এতটুকু হবে a বাই ই, আবার সিমিলার এইখান থেকে এতটুকু হবে a বাই ই। তাহলে এইখান থেকে তাহলে সম্পূর্ণটা আমার কি হবে? 2a বাই ই হবে না? 2a বাই ই, এইটা হবে আমার দ্বিগাক্ষ দ্বয়ের, কথাটা হবে কি? দ্বিগাক্ষ দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, মধ্যবর্তী দূরত্ব, দ্বিগাক্ষ দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। তাহলে 2a, কারণ এতটুকু হচ্ছে আমার এইখান থেকে একবারে, আর এইখান থেকে হচ্ছে আমার এতটুকু a বাই ই। তাহলে সম্পূর্ণটা আমার এইখান একবারে এইখান পর্যন্ত এই যে এতটুকু হচ্ছে, তাহলে কি আমার 2a বাই ই, এটা হচ্ছে আমার দ্বিগাক্ষদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। ওকে, আমরা তাহলে স্লাইডে একটু দেখি। এই যে উপকেন্দ্রদ্বয়ের তাহলে মধ্যবর্তী দূরত্ব হবে কি 2ae, আর যেহেতু আমার b এখন বড়, তাহলে আমার এইখানের জন্য হবে উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 2be। আচ্ছা, আর এইখানে একটু অ্যাড করে দেই, দ্বিগাক্ষ দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, এটা হবে 2a বাই ই, 2a বাই ই। এটা একটু রেড পেন দিয়ে লিখি, 2a বাই ই। আচ্ছা, একটু উপরে লিখি, এটা হবে 2a বাই ই। আর সিমিলার এটা হবে আমার দ্বিগাক্ষ দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হবে 2b বাই ই, 2b বাই ই। আচ্ছা, এতটুকু কেউ আমরা বুঝছি কিনা এখনো? কেউ আসলে কোন জিনিসটা এখনো বুঝে নেই, একটু কমেন্টে জানাও। আমাদের আজকের পড়া এই পর্যন্তই থাকবে। আজকে আমরা তাহলে কি পড়লাম সেটা হচ্ছে, এগুলো হচ্ছে উপবৃত্তের রাশিমালা, উপবৃত্তের রাশিমালা। আজকে আমরা আসলে পড়াশোনা করছি রাশিমালা। নেক্সট দিন আমরা এগুলো নিয়ে ম্যাথ দেখব। আজকে আমরা কিন্তু একটা জিনিস বলে রাখি, আজকে কিন্তু আমরা পড়ছি আমার কেন্দ্র, এটা রেখা কেন লিখছি, এটা হচ্ছে কেন্দ্র, এটা হচ্ছে আমার কেন্দ্র 0 0। আজকে আমার কেন্দ্র আছে 0 0। নেক্সট দিন আমরা যখন পড়বো তখন আমার কেন্দ্র কিন্তু 0 0 থাকবে না, তখন কি হবে? অক্ষ ট্রান্সফর্ম হবে। এটা কিন্তু আমার 0 0, আজকের কেন্দ্র ছিল 0 0, সবগুলো আমরা কিন্তু কেন্দ্র 0 0 নিয়ে কাজ করছি। নেক্সট দিন আমরা কেন্দ্র 0 0 নিয়ে কাজ করব না, আমাদের কেন্দ্র চেঞ্জ হবে, তখন আসলে 0 0 জায়গায় অন্য কিছু থাকবে, 0 0 শুধু থাকবে না। তো আজকের ক্লাস আমাদের এই পর্যন্ত থাকবে। আজকে আমরা তাহলে আসলে আলোচনা করছি উপবৃত্ত কি, উপবৃত্তের আদর্শ সমীকরণ, আসলে বৃহৎ অক্ষ কি, ক্ষুদ্র অক্ষ কি, বা উপবৃত্তের বিভিন্ন রাশিমালাগুলো পরিচয় প্লাস বিভিন্ন রাশিমালাগুলো আসলে আমরা নির্ণয় করছি। আর উপবৃত্তের আসলে কেন হয়, কি কারণে হয়, কোত্থেকে আসে, এগুলো আমরা আজকে বেসিক আলোচনা করছি। নেক্সট দিন আমরা উপবৃত্তের কিছু সমস্যার সমাধান করব আসলে। তো আজকে ক্লাস শেষ করার আগেই বলি যে কেউ কি এখন আসো যে কোনো কিছু আমি এখনো বুঝি নাই, কমেন্টে বলো, ক্লাস শেষ করে দিব। বলো। ওকে, সবাই বুঝছে? তাহলে নেক্সট দিন ইনশাআল্লাহ আমাদের দেখা হবে। আমরা উপবৃত্তের বিভিন্ন সমস্যার এখন নেক্সট দিন আমরা সমাধান করব। আজকে আমরা শুধু রাশিমালাগুলো পড়লাম, যে আসলে উপবৃত্তের কোনটা কি হয়, কোন জিনিস থেকে কি হয়, কেন উপবৃত্ত আসে, আর উপবৃত্ত শেপটা কেন এরকম হইলো। তোমরা একটু বাসায় ওই যে দড়িটা নিয়ে প্র্যাকটিস করবা, যে আসলে উপবৃত্ত কেন ওই রকম করে হয়, ওইটা দেখবা যে বিভিন্ন একটা হচ্ছে কোন একটা জিনিস নিয়ে দড়িটাকে একবার এখানে একবার এখানে একবার এখানে এরকম করে হচ্ছে পুরা একটা সঞ্চারপথ করবা, এটা হয়ে যাবে। তোমার এইটা একটু বাসায় তোমাদের কাজ থাকলে এটা তোমার একটু প্র্যাকটিস করবো, যে আসলে উপবৃত্ত শেপটা আসলে কেন এরকম হয়। তো
ওকে ভাইয়া, তাহলে আজকে তোমাদের সাথে এই পর্যন্তই। কালকে 3:30 আমরা আবার ইনশাল্লাহ লাইভে আসবো। তোমরা এই পড়াশোনাগুলো করে রাখিও, ইনশাল্লাহ আমাদের কালকে দেখা হচ্ছে। আজকে এই পর্যন্তই।